সন্ধ্যা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের জলপাইগুড়ির একজন কৃতি ছাত্র ছিলেন, তিনি মিলিন্দ চক্রবর্তী। তিনি কর্মসূত্রে বর্তমানে দিল্লিতে থাকতেন। সেখানেই অসময়ে, বড়ই অসময়ে সে আমাদের ফেলে না ফেরার দেশে চলে গেছে। আমি শান্তনু খান, তার বাল্যবন্ধু। তো বিশ্বকবির ভাষায় বলতে হয়, সে চলে গেল, বলে গেল না। সে কোথায় গেল, ফিরে এলো না, আর ফিরে আসবেও না। বড় ব্যথাতুর চিত্তে আজকে আমরা এই স্মরণ, তার জন্যই এই স্মরণ সভার আয়োজন করেছি খুব অল্প সময়ের মধ্যে। আমি সবার প্রথমে বলবো তার স্মৃতির উদ্দেশ্যে উপস্থিত সবাইকে একটু 1 মিনিট নীরবতা করা। মিলিন্দর পরিবার এখনো দিল্লিতেই আছে। ওর স্ত্রী এবং কন্যা তারা দিল্লিতেই আছে। ওরা সময় পায়নি আসা, পরবর্তীকালে আসবে। মিলিন্দর হতভাগ্য মা। আমরা সবাই জানি মিলিন্দর বাবা ছিলেন জলপাইগুড়ি এসসি কলেজের প্রফেসর স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তী, এবং মা ছিলেন জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের একজন শিক্ষিকা, শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী। তিনি এখনো আছেন, 89 বছর বয়স। এবং যখন মিলিন্দর স্ত্রী আমাকে ওই দিন ফোন করলো মারা যাওয়ার বোধহয় 5 মিনিট পরে, তো ও আমাকে একটা গুরু দায়িত্ব দিল যে তুই কিন্তু মাকে গিয়ে খবরটা দে। আমি সঙ্গে সঙ্গে, আমার বন্ধু আছে এখানে, ও দিল্লিতে থাকে, গৌতম চক্রবর্তী। মিলিন্দর সঙ্গে গৌতমের খুব যাতায়াত ছিল দিল্লিতে। গৌতমকে বললাম, গৌতম আমাকে বললো যে না, এই মুহূর্তে খবর দেওয়া ঠিক হবে না। তারপরে সৌপায়নের সঙ্গে কথা হয়। সৌপায়ন আমাকে বললো যে না, এই মুহূর্তে খবর দেওয়াটা ঠিক হবে না, মাসিমার শরীরের অবস্থাও ভালো নেই। সুতরাং ওই নালন্দার কথা বললো, নালন্দাকে ফোন করলাম। নালন্দাও আমাকে বললো যে ধরুন আমি কালকে যাচ্ছি, একসঙ্গে আমরা ঢুকে মাকে খবরটা দেব। তাই করা হয়েছে, মাসিমাকে সেইভাবেই খবরটা দেওয়া হয়েছে। তার শারীরিক কারণেই তিনি এখানে আসতে পারেননি মাসিমা। আর আমার মনে হয় না এখানে আসাটা তার উচিত হতো, যাকে সেই কারণে আমরা মাসিমাকে আর জোর করিনি যে না আপনি চলুন বা এসো। তারপরে এখানে মিলিন্দর আজকে স্মরণ সভায় যারা এসছেন সকলেই মিলিন্দর খুব কাছের লোক। আমাদের বাল্যবন্ধুর মধ্যে অনেকেই এসছে এখানে। শিলিগুড়ির থেকেও আমাদের বাল্যবন্ধু এসছে, ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়। তো মিলিন্দর এতটাই প্রভাব ছিল সকলের মনের মধ্যে, যার জন্যই আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলি যে আমি এই অনুষ্ঠানের, এই স্মরণ সভার অনুষ্ঠানের সূচনাটা একটা ছোট্ট মালদর গানের একটা সুর দিয়ে আমি এটার অনুষ্ঠানটা সূচনা করছি।
মিলিন্দর বোন এখানে উপস্থিত আছে, নালন্দাকে বলবো। প্রথমেই নালন্দাকে বলবো, তারপরে যথারীতি আমাদের বাল্যবন্ধু শেখর বন্দ্যোপাধ্যায় আছে, শেখর বন্দ্যোপাধ্যায় কিছু বলবে। এখানে আমাদের সিনিয়র দাদা আছেন জেলা স্কুলেরই, সুশান্ত দা, সৌপায়নরা আছে ভাইয়ের মতন, ভাতৃপ্রতীক, তারাও কিছুটা বলবে। নালন্দাও বলে নিয়ে, নালন্দা কারা কারা বলবে একটু যদি ডেকে নাও। দাদা শুধু শুনতে এসেছি, যেগুলো আমি জানি না দাদার বন্ধুরা জানে, তাদের কাছ থেকে শুনতে এসেছি আমি যে দাদা কেমন ছিল। আমার দেখা দাদা আমি অনেক দিনই তো দাদা আমার দূরে চলে গেছে, মানে ফিজিক্যালি দূরে চলে গেছে, মনের দিক থেকে কাছাকাছি ছিল। তো আমার কিছু কিছু মজার ঘটনা দাদার মনে পড়ে। দাদা ওরই একটা অটোগ্রাফ খাতা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। তার মধ্যে একদিন, তখন হয়তো ওই 85-86 সাল, সেই সময় লিখে দিল শুভার্থী মিলিন্দ চক্রবর্তী 20-8-92, মানে তখনও আরো 5-7 বছর দেরি তাতে। তাই আমি বললাম ঠিক হবি তো, 20-8-92-তে অটোগ্রাফ দেওয়ার মতো জায়গায় যাবি তো। তো তাই নিয়ে আমাদের খুব একচোট হাসাহাসি হলো। তারপরে 92 সালে আমি তখন ইউনিভার্সিটিতে এমএসসি পড়ছি, আগস্ট মাসের 20 তারিখ, ঠিক দাদা সেদিনও ইয়েতে এলো, সেদিন ইউনিভার্সিটিতে এলো। সেদিন ওর পিএইচডি থিসিস ডিফেন্ড করার দিন ছিল। তো এই নিয়ে আবার আরেকচোট হাসাহাসি হলো। তারপর থেকে এবার 33তম বছর ছিল। প্রত্যেক বছরে আমি ওটার হ্যাপি অ্যানিভার্সারি দাদাকে জানাতাম। পরের দিকটা দাদার মনে থাকতো না, বড় বলে ও মনে করিয়ে দিলি বা ভালো। আরেকটা মজার ঘটনা মনে পড়ে, যে টুম যখন হলো মিত্র নার্সিংহোম থেকে তারপরে বাড়িতে এলো, তখন ওর জন্য একজন আয়া ছিল। সেই আয়া সব কিছু জানতো, মানে তাকে যা কিছু বলা হতো যে এটা করো ওটা করো, সে সবই জানে, কোনোটাই তার না জানা নেই। তারপর সে একদিন আসতে দেরি করছে, আমার দাদা বললো যে আরে মিসেস বর্ধন এলো না আজকে। আরে মিসেস বর্ধনটা কে? তখন সানন্দায় একটা কলম বেরোতো, আমার মা সব জানে বাই অদৃশ বর্ধন। তাহলে সেই মহিলা ওই জন্য মিসেস বর্ধন হয়ে গেল। তো এইরকম অনেক এরকম ছোটোখাটো কথার ফোয়ারা, তার মানে মজার ফোয়ারা সে চালিয়ে যেত। বাড়িতে হয়তো বাবা বললো যে বকলো তাতা, তখন বলতো যে তেরে নিয়ে হাতে নিয়ে ছাতা, তেরে এলো পিতা, হাতে নিয়ে হাতা, ছুটে আসে মাতা। যতবার একটা করে তাতা বলা হয় ততবার দাদা এই একটা করে করে জিনিস বলতে থাকে। বা হয়তো কুয়োর জলে স্নান করছে আর গাইছে, শুন জোরে জোরে গাইছে, তখন বাবা বললো দাদা, তখন বললো যে যদি বারণ করো তবে গাহিব না। এই সব মজার জিনিসগুলো দাদার খুব চলতো, আর এগুলোই আমার মনের মধ্যে একদম ইয়ে হয়ে আছে। আর আমি দাদার বন্ধুদের কাছ থেকে আর আমি যেগুলো জানি না সেগুলো শুনতে আসছি, সেগুলো শুনবো বলে, আর সেগুলো আমার দাদার মেয়ে টুঙের কাছে পৌঁছে দেবো। ওর বাবার যে পোর্শনটুকুও জানে না সেটুকু জানবে। আমাদের সঙ্গে পড়তো বটে, তো অনেক উঁচু মাপের মানুষ ছিল, অনেক উঁচু মাপের ছাত্র ছিল সে। আমার কোনোদিন খুব ক্লোজ বন্ধু কিন্তু মিলিন্দ ছিল না, মানে পাশাপাশি বসা, পড়া নিয়ে আলোচনা করা বা একসাথে না দেখলে হবে না এরকম বন্ধু মিলিন্দ ছিল না। কিন্তু আমরা দুজনে স্কুল থেকে একসঙ্গে ফিরতাম, তখন কিছু গল্প টল্প হতো। আর যেটা আজকে ছবিটা আমি নালন্দাকে দিলাম, যে আমরা যোগমায়া স্টুডিওতে আমি প্রণব ঘোষ, মানে আমরা ডাকতাম বলতাম ঘুটু, ও এখন ভাইস চ্যান্সেলর দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির। আমরা তিনজনে মিলে একটা ক্লাস 9-এ 76 সালে একটা ছবি আছে, পরে সেটা আমি নালন্দার সাথে শেয়ার করেছি, ওটা পরে তোমরা সবাই দেখে নেবে। সেটাতে আমরা তিনজনে মিলে ছবি তুলেছি, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। সেটা আমার কাছে একদম মানে মুক্তোর মালার মতো হয়ে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিলিন্দ, এখানে সবাই অনেক কিছু বলবেন, কিন্তু মিলিন্দ যে কত এগিয়ে ছিল আমাদের থেকে ওর ভাবনা চিন্তা। আমি একটা ছোট্ট গল্প বলেই আমি আর সময় নেব না। আমাদের স্কুলে তখন আমরা ক্লাস 7-এ পড়ি, তপনবাবু স্যার এসছেন, 7 কি 8 হবে। তো তপনবাবু স্যার এসছেন, বলেছেন একটি গ্রীষ্মের দুপুর নিয়ে লিখতে। সবাই যে যার মতো করে লিখেছেন।
লিখেছি আমরা। তো সবার লেখা স্যার পড়েছেন, পড়ে এটা আমার অত্যন্ত প্রিয় গল্প, আমার ছেলে মেয়েকেও আমি বলেছি। এবং আমি যাদেরকে মনে করি যে মৌলিক ভাবনা চিন্তা করার মধ্যে মানে প্রতিভা রয়েছে তাদেরকেও আমি গল্পটা বলি। অসংখ্যবার বলেছি, আমার ক্লাসমেটরা বাচ্চু টাচ্চুরা সবাই জানে গল্পটা। সেটা হচ্ছে ওই একটি গ্রীষ্মের দুপুর, সবার খাতা দেখতে দেখতে তপনবাবু মিলিন্দর খাতাটা নিয়ে বের করলেন, করে বললেন দেখ তোরাও লিখেছিস আর মিলিন্দও লিখেছে। গল্পটা এরকম মানে রচনাটা এরকম লিখেছে যে একটি গ্রীষ্মের দুপুর, আমরা স্কুল ছুটি হয়েছে, শনিবারের দুপুর, হাফ ছুটি, আমি স্কুল থেকে ফিরছি, পিচের রাস্তা এত মানে চড়া রোদ, রাস্তার পিচ গলে গেছে, তার উপর দিয়ে মিলিটারি কনভয়ের টায়ার চলে যাচ্ছে, অদ্ভুত এক সনেট সৃষ্টি করেছে। ক্লাস 7-8 ভাবুন, সনেট কি জিনিস আমরা কেউ জানি না। এই যে মিলিটারি কনভয়ের টায়ার গলে যাওয়া পিচের উপরে অদ্ভুত ছন্দময় সনেট তৈরি করেছে। কদমতলার পাশ দিয়ে যখন আসছি, রাস্তা শুনশান, একটা পানের দোকানে দোকানি মাথার কাছে ফ্যান ছেড়ে ঘুমিয়ে পড়েছে, সামনে একটা কুকুর বসে ধুঁকছে, রেডিওতে গান হচ্ছে দারুণ অগ্নি বাণী। আপনারা কেউ ভাবতে পারেন ক্লাস 8-এ একটা ছেলে লিখতে পারে? আমি ভাবতে পারি না, আমাকে আর কিছু বলতে পারবেন না, আমি পারবো না বলতে। মানুষ ছিল শেখরও বলে নালন্দাও দাদার স্মৃতিচারণ করে গেল। সত্যি কথা, এই মিলিন্দর কিছু জিনিস আছে যেগুলো কোনোদিনও ভোলা যায় না। আমি যখন কর্মসূত্রে শিলিগুড়িতে ট্রান্সফার হলাম কোভিডের সময়, বাস ফাস সব বন্ধ হয়ে গেল, ডেলি প্যাসেঞ্জারই বন্ধ, তো আমাকে তো থাকতে হবে, আমার জোনাল অফিসে পোস্টিং। মিলিন্দ তখন আমাকে বললো জোনাল অফিসে, তোদের জোনাল অফিসের পাশেই না আমার ফ্ল্যাট আছে। বললাম কে থাকে? বলে কেউ থাকে না, ফাঁকাই। আমি বললাম আমার তো পোস্টিং হয়েছে জোনাল অফিস, আর এখন কোভিডের সময় যাতায়াত তো করতে পারি না, তুই থেকে যা, আমার ওইখানে থেকে যা। তাই বললাম তুই ভাড়া কত নিবি? ভাড়া লাগবে না, তুই থেকে যা। আমি বললাম যে ভাড়া লাগবে না, আমি তো পাবো ব্যাংকের থেকে, তুই কেন নিবি না? বললাম না না ভাড়া লাগবে না, তুই থেকে যাবে। আমি বললাম ঠিক আছে, ভাড়া লাগবে কি না লাগবে সেটা আমি বুঝে নেবো, তুই এক কাজ কর, একটা ওই সই কর, আমাদের তো ইয়েতে সই করতে হয়, ডিডে, একটা সই কর। ও ফটাফট সই টই করে দিল। 1 মাস পরে টাকা ক্রেডিট হয়েছে ওটা অ্যাকাউন্টে। মিলিন্দ ফোন, এটা কি হলো? আমি বললাম তোর দরকার নেই তো চিন্তা করো, এটা ব্যাংক দিচ্ছে, আমি 1 পয়সাও দিচ্ছি না। এই একটা। আরেকটা হচ্ছে একবার এই শেখরেরই মেয়ের বিয়ে শিলিগুড়িতে, দিল্লির থেকে মিলিন্দও আসলো, শেখরের মেয়ের বিয়ে অ্যাটেন্ড করলো। 2 দিন পরে কলকাতায় আমার এক বন্ধুর ছেলের বিয়ে, সেখানেও অ্যাটেন্ড করলো। এখান থেকে দিল্লি ব্যাক করার সময় কলকাতায় নামলো, কলকাতায় গিয়ে সেই বিয়েতেও অ্যাটেন্ড করলো। তার 2 দিন পরে আবার গৌতম চক্রবর্তীর ছেলের বিয়ে দিল্লিতে, এই গৌতমের, হ্যাঁ ছেলের বিয়ে গৌতমের। তা আমরা মিলিন্দর হাত দিয়েই আমাদের যে সামান্য উপহার সেটা গৌতমের ছেলের জন্য আমরা পাঠিয়ে দিলাম, ওখানেও অ্যাটেন্ড করলো। মানে 5 দিনের মধ্যে 3 জায়গায় বিয়ে বাড়ি অ্যাটেন্ড করলো। এটা সত্যি মিলিন্দ বলেই সম্ভব, আমরা সত্যি কেউ পাবো না। আরেকটা মনে আছে আমার ক্লাস 8-এ ওই 7-এর যে গল্পটা ও বললো, ক্লাস 8-এ আমাদের আরো এক বন্ধু কোভিডে আমাদের ছেড়ে চলে গেছে, প্রণব কান্তি সরকার। মিলিন্দ আমরা দেখে এসেছি ক্লাস 3 থেকে, 1, 2, KG1, KG2 এসব তো আর মনে থাকে না। 3 থেকে আমরা দেখে এসেছি মিলিন্দ জেলা স্কুলে আমাদের ক্লাসে ফার্স্ট, 3, 4, 5 মিলিন্দ ফার্স্ট। 5-এ অমিত মুখার্জি নামে একজন আসলো, হ্যাঁ ও হয়ে গেল ফার্স্ট। ও বেশি দিন থাকেনি, 5, 6 ছিল, 7-এ ছিল। হ্যাঁ আমাদের টেনশন ছিল না ফার্স্ট হওয়ার। না আমরা ওই গন্ডির মধ্যে ঢুকতেই পারিনি। তারপরে দ্বিজয় দাস ঢুকলো, প্রসেনজিৎ তো ছিল, এদের মধ্যেই তখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড
একটা তাতা প্রোটেকশনে দিজোদা এরকম একটা iconic- তাতা দ্বিজ প্রসেনজিৎ টাঙ্গু টাঙ্গুদা। ওই রেবা টাঙ্গুদা, রেবা দিচ্ছে প্রতিটি স্বরভূমি। হ্যাঁ এইটাই হতো। তো ওই আর ক্লাস 8-এ প্রথম আমাদের ক্লাস ম্যাগাজিন বার করলো মিলিন্দ, ওর সম্পাদনায় ক্লাস ম্যাগাজিন বার হলো এবং আমরা ওই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেলাম 8, 9, 10। এইটাই তো তোমাদের 76 শতবর্ষ। 76 আমরা 9, তখন সেই জার্নালে 75-এ আমরা 8-এ তখন ক্লাস ম্যাগাজিন বার করলো মিলিন্দ, দশ গল্প লিখলো, আরো কেউ কেউ গল্প কবিতা তো লিখেছে, আর ছবি এঁকেছে কেউ। তো তারা ওই মিলিন্দর এই সম্পাদনায় এই ক্লাস 8-এর ম্যাগাজিনটাই কিন্তু কম্পিটিশনে ফার্স্ট হলো এবং কম্পিটিশন হয়েছিল 8, 9, 10-এ, আমরাই কিন্তু ফার্স্ট প্রাইজ পেলাম, এটা মনে আছে। আর এই দিক দিয়ে হ্যাঁ একটা নাটক, একটা নাটক হলো শেখরদা, হয়তো নয়তো আমিও ছিলাম। এখানে বাচস্পতি গল্পকারের রোলে ছিল, পুরীতে রোল করেছিল এবং সেই সময় ওর পুরীতে রোল উইদাউট মেকআপ। আলি গায়ে একটা করে। আমার নাটকের রোল বরাবরই হয় ওই দানব, নাহলে দৈত্যরাজ, নাহলে জমদূত, নাহলে ভিলেন, নাহলে পুলিশ ইন্সপেক্টর, এই রোলই চেহারের সাথে ওটাই যায়। হ্যাঁ ওই দানবের রোল করেছিলাম হয়তো না, কি হাউ মাউ খাও মুনাফার গন্ধ পাও, শ্যামাপ্রসাদ মজুমদার ছিলেন ডিরেক্টর, তো সেখানে মিলিন্দ গল্পকার। হ্যাঁ হাট্টি মাটি হাট্টি মাটি মিটিং, হ্যাঁ হাট্টি মাটি কিনবো, তারা মাঠে মাঠে হ্যাঁ এই কল্লোল বলো। না এসপিএম ছিলেন ডিরেক্টর, হ্যাঁ আর্কিমাটিম টিম ওটা মাঠে মাঠে হ্যাঁ। উনি ছিলেন এরা যেমন এদিক দিয়ে চ্যাম্পিয়ন, মিলিন্দ, দ্বিজদাস, টাঙ্কু, এরা যেমন এদিক দিয়ে চ্যাম্পিয়ন, আবার প্রণবকান্তি সরকার স্পোর্টসে দারুণ চ্যাম্পিয়ন। জেসিএম স্পোর্টসের হাইটটা ছিল শর্ট, তো সে ক্লাস 7, 8, 9 অব্দি সাব জুনিয়র গ্রুপে খেলে দম খিচে একদম ওয়েটটা নিয়ে সাব জুনিয়র গ্রুপে জেলা স্কুল বরাবর চ্যাম্পিয়ন ওই প্রণবকান্তি। দুই দিক দিয়েই আমাদের অনেক অ্যাসেট ছিল আমাদের ক্লাসে। মিলিন্দ আমাদের মধ্যে আজকে নেই, শারীরিকভাবে নেই, কিন্তু ওর উপস্থিতি আমরা কোনোদিনও ভুলবো না, কারণ ওর যে কাজ, ওর কাজের দেশে বিদেশে ছড়িয়ে আছে ওর সৃষ্টি, সেই সৃষ্টির মাধ্যমে অসংখ্য মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। এবং আমি যেটা শুনেছি ওর কাছ থেকে না, ওর সামনে আমাদেরই এক বন্ধুর কাছ থেকে শোনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যান, অর্থনীতির যে বক্তব্য উনি পেশ করেন তার মধ্যে একটা লায়ন শেয়ার মিলিন্দরই লেখা, এবং এটা আমরা নিজেরাও দেখেছি। আমার বাড়িতে ল্যাপটপ নিজে নিয়ে কোনোদিনও বলতো না। নিজে কোনোদিনও বলতো না, তাদের কাছেও বলতো না, এড়িয়ে যেত। আমার বাড়িতে থাকতো, জলপাইগুড়িতে আসলে কল্যাণী দেখেছে ল্যাপটপে সমানে লিখে যাচ্ছে, আবার উঠছে, একটা করে সিগারেট ধরাচ্ছে, এদিক ওদিক ঘুরছে, আবার আমাকে কিছু বলে এড়িয়ে যেত, বলে ওই আর কি, ওই আর দেখা কি। করতে অরবিন্দদা আমার ছোট করেই চোখ। আমি জিজ্ঞেস করলাম এটা কি লিখছিস, এত কি লিখছিস, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে? না, আমার মনে হয় বলে বলছি 1976 এর আমি তোরাদিকে বলছিলাম যখন শতবর্ষ চলে যাচ্ছে। তো এটাই আমার বলার বিষয় যে মিলিন্দ এখানে ক্যামেরার সামনে উঠতে হবে। আমি এইটা বলি, আমরা ছোটবেলা থেকে মানে ছোটবেলা মানে আমরা তখন তো খুবই ছোট, মানে তারপরে একটা কবিতা আমাদের মুখে মুখে ঘুরতো, সেটা 1976-এ যখন জলপাইগুড়ি জেলা স্কুলের শতবর্ষ হলো, এবং তখন যারা ম্যাগাজিন যারা সম্পাদনা করেছিলেন, নারায়ণ সান্যাল, আমাদের নারায়ণচন্দ্র যিনি হেডমাস্টার মশাই ছিলেন এক সময়, দেবেশ রায় প্রমুখ, তখন ক্লাস 9-এর মিলিন্দদার কবিতা যেটাতে খুব প্রথম অংশে ছাপা হয়েছে। মা বলতো, ছেলে আমার বড় হয়ে পড়ার সাথে অনেক দিনের প্রেমের ফলে বিলেত যাবে। বাবা বলতো, ছেলে আমার বড় হয়ে যোদ্ধা হবে, রক্ত দেবে, রক্ত নেবে, তারপর সেই যুদ্ধ শেষে বাপের ছেলের রক্তে মিশে অদ্ভুত এক রাজকুমারীর জন্ম দেবে। সেই কবিতা এতদিন পর্যন্ত, মানে তখন অন্য একটা রাজনৈতিক স্বপ্নের সময়, সেই কতদিন পর্যন্ত 1919 সালে একটা নাটকে এবং একটা বইতে ব্যবহার করার পর সেটা ওটা তুরাদি, আমি ব্যবহার করার তুরাদি পৌঁছে তো মিলিন্দদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, যেটা খেদের বিষয়
জেলা স্কুলে 150 বছরের জন্য মিলিন্দদা খুব একটা বড় লেখা লিখছিল। সেই লেখাটা আমাকে বললো যে একটু বড় হচ্ছে, কেন আমার উপরে দায়িত্ব এসেছিল যে কিছু লেখা পৌঁছে দেওয়ার গুরুজনদের, সিনিয়রদের। সেই বললো আমি বড় হলে তোমার লেখা তো বড়ই হবে। সেই লেখাটা ল্যাপটপের পাসওয়ার্ড না জানলে কখনো সেটা আর পাওয়া যাবে না। এইটা খুব খেদের বিষয়। খেদের বিষয় তো অনেকটাই, পুরো চলে যাওয়াটাই একটা অভূতপূর্ব আকস্মিক শোকের বিষয়। আর কিন্তু এই আর তুমি যেটা বললে আচ্ছুদা ইকোনমিক্সের জায়গাটা, আমি শুনেছি প্ল্যানিং কমিশনেরও মতামত দিতেন মিলিন্দদা, এবং হ্যাঁ, এবং সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন যিনি আমার বিশেষ কাছে, তিনি পিএইচডি তার ইকোনমিক্স নিয়ে একটা কাজ, তিনি যখন হার্ভার্ডে, এবং মনমোহন সিং ওর কাজটাকে কন্টিনিউ করেছিলেন। তখন আমাকে যে শুনে জলপাইগুড়িতে মিলিন্দ চক্রবর্তী কাউকে জানি, যার অরিজিন জলপাইগুড়ি, আমি হ্যাঁ নর্মাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু খুব তার কাজ আমি ওখানে আর্কাইভে দেখছি। এখন নিজের সম্পর্কে স্বল্পবাক বা প্রায় নির্বাক মিলিন্দতা, এগুলো কোথাও কোনো এখন তো সামান্য কিছু একটা কেউ তো কোনো অর্জন, উপার্জন, উপতর অর্জনও আমরা ফেসবুকে হাইলাইট করি, কিন্তু মিলিন্দতা ধার কাজ দিয়েও কখনো যায়। কিন্তু ওই কারোর কিছু একটা ভালো লাগলে তাকে ইনবক্স করে, এটা না আমার খুব ভালো লাগলো, বুঝলি, এটা না আমার খুব, তো আমি তো হতবাক, আমার ঘোরটা যাচ্ছে না। এটা আমার মনে হলো একটা অ্যানেকডোট, আমি এটা বলি কেন ওই কবিতাটা অনেকের মুখে মুখে ঘুরেছে। তখন আমার মামা গৌতম তলাপত্র, ওর মুখে শুনেছি, আর কতজনের মুখে শুনেছি। আমাকে কেউ জিজ্ঞেস করেছেন এটা কি নকশাল আমলে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, আমি না, মিলিন্দ চট্টোপাধ্যায়ের কবিতা। এবং ছাত্রকালে আমার মনে হয় অধ্যাপনা জীবনে আস্তে আস্তে কবিতা লিখলেও প্রকাশের দিকে মিলিন্দদা যায়, হ্যাঁ, একাডেমিক রাইটিং। আর হেল্পফুল কি পড়ে আমি সে বলে বোঝাতে পারবো না। যখন দার্জিলিং ছেড়ে গেছে অনেক দিন দিল্লিতে, আমার মেয়ে সেন্ট জোসেফ কলেজে হস্টেল হয়নি, এটা একটা সামান্য বিষয়। আমি কথা প্রসঙ্গে টেক্সট করেছি, 10 মিনিটের মধ্যে একজন ফাদারের ফোন এলো, আপনার আমাকে প্রফেসর চক্রবর্তী ফোন করেছেন, আচ্ছা আপনার মেয়ের কি বয়স কত আছে, আচ্ছা ওর সমস্ত হয়ে যাবে, আপনি পাঠিয়ে দিন, আমি সব করে দিচ্ছি বলে সব হতে থাকলো, মেইল আসতে থাকলো 10 মিনিটের মধ্যে। আমি বললাম তুমি এটা কি বলে, হ্যাঁ আমি বলেছি, ওই আর কি আমার চেনা ছিল, এড়িয়ে যাওয়া। এইটা খুব মনে রাখার যে তার এত কৃতবিদ্ধ মানুষ, তিনি কখনো কোনোভাবে নিজেকে প্রচারে আনছেন না। যে প্রতি বছর মিলিন্দদার জন্মদিনে মিলিন্দ চক্রবর্তী স্মারক বক্তৃতা, যে কোনো একটা ভালো বিষয়ে, সময়োপযোগী বিষয়ে একটা একাডেমিক বক্তৃতা যিনি দেবেন তাকে, সেটা যদি আমরা এখানেই করতে পারি, এটার জন্য তো অর্থ ব্যয়ের প্রয়োজন নেই, কিছুই একটা প্রয়োজন নেই। এটা যদি তোরা করতে পারি, মিলিন্দদের জন্মদিনে আমরা একটা করে মিলিন্দ চক্রবর্তী স্মারক বক্তৃতা যদি করতে পারি, এবং সেটা বিভিন্ন, এখন তো অনেক ওয়েব ম্যাগাজিন আমাদের অনেক কিছু আছে, সেটা কোনো একটা জায়গায় যদি ছাপা থাকলো, সেগুলো একটা স্থায়ী কাজ হবে, এইভাবে মানুষটা আমাদের মধ্যে থেকে যাবে, সেটা খুব জরুরি। আমি এবং মিলিন্দ জেলা স্কুল, তো সেই সূত্রে স্কুলে একসঙ্গে পড়া, একসঙ্গে থাকা, বিচরণ করা, ক্লাস আলাদা, আমি এক ক্লাস উঁচু, ও এক ক্লাস আমাদের নিচু, কিন্তু স্কুলে যেটা হয় স্মৃতির ভেতর কিন্তু ওই ছবিগুলো থেকে যায়। হয়তো অন্তরঙ্গতা খুব গভীর সেভাবে হয়ে ওঠেনি, কিন্তু মিলিন্দ আমাকে চিনত, আমিও চিনতাম। স্কুলে স্বভাবতই সবাই জানেন যেটা, যে খুব ভালো ছাত্র ছিল সব দিক দিয়েই, খালি পড়াশোনায় ভালো হওয়া না, সমস্ত দিকে তার বিচরণ ছিল। পরবর্তীকালে ওর সঙ্গে আমার একটু যোগাযোগ হলো, যখন আমরাও কলেজ টলেজে পড়ি বা মিলিন্দ সেই স্তরে পৌঁছে গেছে। আমাদের জলপাইগুড়ি শহরে লেখালেখি, সাহিত্যের আড্ডা, এগুলো নিয়ে একটা বড় জগৎ তৈরি হয়েছিল। আমরাও পত্রপত্রিকা প্রকাশ শুরু করেছিলাম, এবং লেখালেখির সূত্রে বিভিন্ন সাহিত্যের আড্ডা, কবিতা সভা, সেগুলোতে একসঙ্গে থাকা, শোনা, বা কখনো কখনো কোনো লেখাপত্র নিয়ে মত বিনিময় করা, কথা, এগুলো ছিল। অন্তরঙ্গতা বলতে ওইটুকুই। আমার মনে আছে একসময় আমরা কবিতা কাগজ করতাম, আমি এবং আরেকজন ছিল শান্তনু, সেও আমাদের মধ্যে নেই, নতুন করা পদ্যপত্র বলে একটা ছোট ফোল্ডার কাগজ করেছিলাম। মিলিন্দ একটা কাগজ করেছিল ভিলানের, এটা সবার মনে আছে কিনা জানি না। ওই কাগজটার সম্পাদনার সঙ্গে আমি একটু সহযোগিতার জায়গায় ছিলাম। আমার ছবিটা মনে আছে, একটু লাল অক্ষরে ভিলানের সেই কবিতার কাগজ। তো এগুলো স্মৃতির মধ্যে থাকে। আজকের কাছে তো আমাদের সবার কাছেই
এগুলো তো হারিয়ে গেছে। এগুলো এই কাগজটা আমি খুঁজলে হয়তো আর পাবো না, হয়তো কারো কাছে আছে, হয়তো নেই। তো হ্যাঁ, বাড়িতে থাকবে হয়তো। আর মিলিন্দদের পরিবার তো বরাবরই একটা মানে কি বলবো বিদ্যা চর্চার পরিবার। তার বাবার পরিচয়, তার মায়ের পরিচয়, তার বোনের পরিচয়, এটা জলপাইগুড়ি শহরে নতুন করে পাওয়ার কিছু নয়, বলার নয়। যেটা আক্ষেপের বিষয়, ওই জগৎটা জলপাইগুড়ি থেকে যেন ক্রমশ অপসৃয়মান নেই, আমরা মিস করি। পরেশবাবুর মতো বিদ্বজ্জন মানুষ, ওরকম মানুষ তো আজকের সমাজে আমরা পাই না, অধ্যাপনার জগতেও পাই না। তো আমাদের ওইটুকুই ক্ষেপ থাকে, আক্ষেপ থাকে, আমরা যেন আমাদের পৃথিবীটাকে বড় গুটিয়ে এনে ছোট করে ফেলেছি। আমরা খুব ছোট ছোট বিষয়ের মধ্যে নিজেদের আবদ্ধ করে ফেলেছি। আমরাও জলপাইগুড়ি শহরের মধ্যে নিজেরা থেকে গেছি, বা আর কোথাও বড় বৃত্তের মধ্যে পৌঁছতে পারিনি। মিলিন্দ অনেক বড় বৃত্তে পৌঁছতে পেরেছিল, ফলে সর্বতই সেই যোগাযোগের সূত্রগুলো, সুতোগুলো আস্তে আস্তে ঢিলে হয়ে যায়। সমাজ মাধ্যমে যখন এলো, তখন তার মধ্যে যে প্রথম দিকে কিছু কথাবার্তা হয়েছে বা ওতে থেকেছে, এবং আস্তে আস্তে সেগুলো বিলীয়মান হয়ে গেছে। তো জেলা স্কুলের এই সাধ্য শতবর্ষকে কেন্দ্র করে যখন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কথোপকথন চলে, নানা ধরনের অনুষ্ঠানের কি পরিকল্পনা হবে না হবে, তখন হঠাৎ করে আচমকা চমকে উঠি বিলিন্দুর এই ছবিটা সেখানে দেখি যে এই ব্যথাটা কেমন যেন একটা অদ্ভুতভাবে থেকে যায়। রাত্রিবেলা আমি দেখি সেটা, আমি গৌতমের সাথে পরে শেয়ার করি, সেনগুপ্ত একসঙ্গে আমরা দেখলাম। আমি বাড়িতেও বললাম যে একটা ছোট, আমাদের থেকে বয়সে ছোট মানুষ আকস্মিকভাবে চলে গেছে, এই ব্যথাগুলো খুব তীব্রভাবে বুকের মধ্যে বেঁধে। তো আজকে তাকে আমরা স্মরণ করছি, আমরা যে তাকে ভুলিনি বা মিলিন্দকে ভোলা যাবেও না। তো এইটাই হচ্ছে মিলিন্দর বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য ছিল, মিলিন্দ নামটাই আমাদের কাছে খুব অপরিচিত নাম ছিল, এই নামের মানুষ আমরা কখনো পাইনি। ফলে মিলিন্দ তার নামের শক্তিটাই যেন আমাদের মধ্যে থেকে যাচ্ছে। ওর নামের অনেক অপভ্রংশ ছিল, কেউ মিলিন্দ্র বলতো, আচ্ছা, কেউ মিলিন্দু বলতো, এরকম হয়। নানা রকমের অপভ্রংশ। তো শৈবাল যেটা দিল সেটা যদি করতে পারা যায়, তাকে কেন্দ্র করে একটা স্মারক বক্তৃতা জলপাইগুড়ি শহরে এসে একজন কৃতি মানুষ, সেটা আমরা সবাই কথাবার্তা বলে যদি সেটা সংগঠিত করা যায়, সেটা খুব ভালো একটা কাজ হিসেবে থেকে যাবে। এইটুকুই আমার বলার আজকে। এবং আমার ব্যথার কথা, বেদনার কথা আমি পুনরায় আবার উচ্চারণ করি। কারণ মিলিন্দ যখন জেলা স্কুল থেকে চলে যায়, আমি তখন জেলা স্কুলে এসে ভর্তি হই। মিলিন্দ আমার খানিকটা হলেও, মিলিন্দর সঙ্গে আমার একটা ঈর্ষার সম্পর্ক ছিল। আমি ফণীন্দ্রদের স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিই, মিলিন্দ জেলা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা। মিলিন্দর সঙ্গে আমার তো বিভিন্ন ইন্টার স্কুল কম্পিটিশনগুলোতে মনে পড়ে আমার সেই দিনের কথা। আমাদের এসি বিএড কলেজ, সেখানে একটা বক্তব্যের বিষয় ছিল শরৎ সাহিত্য শিশু মনের পক্ষে উপযোগী নয়, এর পক্ষে এবং বিপক্ষে বলার জন্য। ফণীন্দ্রদেবের প্রতিনিধি হিসেবে আমি, জেলা স্কুলের প্রতিনিধি হিসেবে মিলিন্দ, আর গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রতিনিধি হিসেবে টিপলু বাসু। চূড়ান্ত প্রতিযোগিতা। আমার সেই দিনের কথা খুব মনে পড়ে। আমি মিলিন্দকে তখন কি রূপে দেখেছি। পরবর্তীকালে ওর সঙ্গে আমার নিবিড় যোগাযোগ স্থাপিত হয় যখন ও উচ্চশিক্ষায় গেছে, পরবর্তীকালে দার্জিলিংয়ে গেছে, আমিও দার্জিলিংয়ে গেছি পরীক্ষা দিতে, এবং শেষ দেখা হয়েছে আমার প্রিয় বন্ধু শান্তনুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে। আমরা একসঙ্গে বসে অনেক সময় কাটিয়েছি, অনেক ভাব আদান প্রদান করেছি আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে। ওর যে চিন্তা, ওর যে ভাবনা, এগুলো আমি দেখতাম যে ও
কি ধরনের মানসিকতার একজন মানুষ, এত উজ্জ্বল জ্যোতিষ্ক আমাদের মধ্যে বিদ্যমান, আমরা ছাত্রাবস্থায় সেটা বুঝতে পারিনি। আমাদের দ্বিজদাস ছিল, মিলিন্দ ছিল, টাঙ্কু ছিল, আমাদের হরিন্দ্রদেবের উজ্জ্বল ভট্টাচার্য ছিল, দুই যমজ ভাই ছিল, তারা এখনো আমাদের সঙ্গে যোগাযোগ আছে, দেবাশিস আর সুভাষিস। আমাদের এই যে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক সম্প্রদায়, ওই সময়টা, এবং টিপলু বাসু, এই যে একটা সেই সময়কার চিন্তা ভাবনা, এটা জলপাইগুড়ির বুক থেকে সত্যি আমার আগে বললেন যে এখন আর আমরা খুঁজে পাই না। এবং কলকাতায় কেউ বিশ্বাস করতে পারবে না কি উচ্চ মনন, এত মননশীল, এত উচ্চ মানের আলোচনা এই সময়ে হতো, যেটা আমরা এখন আর চিন্তা ভাবনার মধ্যেই আমাদের আসে না। জলপাইগুড়িতে এখন সেই মানের ছাত্রই দেখি না। জলপাইগুড়ি কেন সৈকতদা, অন্যত্র নাই। আমি অন্য কথার কথা বলতে পারবো না, আমি জলপাইগুড়ির কথা বলতে পারি, সেই মানের ছাত্রই এখন আর দেখতে পাই না। কেন যে এই অবক্ষয়, আমাদের কাছে এর উত্তর নেই। মিলিন্দকে যদি আমরা মনে রাখি, মিলিন্দর দেখানো পথ যদি আমরা সামান্য কিছু ধরে রাখতে পারি, মনে হয় আমরা আমাদের জীবদ্দশায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এই যে শৈবায়নরা আছে, তোমরা একটু চেষ্টা করো যাতে আমাদের জলপাইগুড়ির থেকে এরকম ধরনের একটা আলোচনার মাধ্যমে একটা সমাজ সচেতন নাগরিক, পরিপূর্ণ মানুষ যাতে তৈরি করা যায়। আমরা বলছি না বড় মাপের ডাক্তার হও, বড় মাপের ইঞ্জিনিয়ার হও, বড় মাপের ব্যারিস্টার হও, আমরা চাই না। আমরা চাই বড় মাপের মানুষ হও। এটা আমার একটা প্রার্থনা। আর যে প্রার্থনাটা আজকে আমি আপনাদের সামনে জানিয়ে আমার বক্তব্যটা শেষ করব, সেটা হচ্ছে কর্মসূত্রে আমি জলপাইগুড়ি জেলা স্কুলের একজন প্রাক্তন শিক্ষক। আমি গত 2022-এ এই শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছি। আমাদের জলপাইগুড়ি জেলা স্কুল, যা মিলিন্দর পদচারণা যুক্ত, সেই বিদ্যালয় আজকে 150 বছরে পদার্পণ করছে। সারা ভারতবর্ষের খুব সামান্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা 150 বছর ধরে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। তাই এখানে যারা আছেন তাদের মধ্য দিয়ে আমি গোটা জলপাইগুড়িবাসীকে অনুরোধ করছি, আপনারা সবাই আসুন। আগামী 24 তারিখ থেকে আমাদের পদযাত্রার মাধ্যমে এই বিদ্যালয়ের যে 150 বছরের অনুষ্ঠান, সেটা শুরু হবে। আমরা যদি সবাই একসঙ্গে সেখানে হাঁটতে পারি, একসঙ্গে যদি থাকতে পারি, আমার মনে হয় আমরা মিলিন্দকে তার প্রাপ্য সম্মান খানিকটা হলেও ফিরিয়ে দেব। নমস্কার সবাইকে, নমস্কার জানিয়ে আমি আমার নিশ্চয়তা দিয়েই বলছি, কারণ এখনো মনে করি মিলিন্দদার সঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই। মিলিন্দদা থাকুন বা না থাকুন, আমি এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো না, চাইও না। মিলিন্দদা বললেই না, মানে ওই আমার দাদারা অনেকেই আছে, দু একজন ভাইকেও দেখতে পাচ্ছি। আমাদের জেলা স্কুলে একটা খুব মানে মান্য প্রথা ছিল, এক ক্লাস সিনিয়রকেও আমরা ভীষণ রকম সম্মান দিতাম। মানে যখন বকে গেছি, সিগারেট খাওয়া শুরু করেছি বকার শুরুতে, সেই সময়ে তো পিকলুদা, মিলিন্দদা, বাচ্চুদা, এদেরকে যদি রাস্তায় দেখতাম আমরা সিগারেটটা লুকিয়ে নিতাম, তো কোনো প্রয়োজন ছিল না। এখন তো সে সমস্ত পাঠ উঠেই গেছে। সেটা ভালো কি মন্দ জানি না, নেই এটুকু জানি, আমাদের সময় ছিল। মিলিন্দদা স্কুলে যেহেতু সিনিয়র, আমার সঙ্গে যোগাযোগটা অবশ্যই লেখালেখির জায়গা দিয়েছিল। সম্ভবত সুজিত দাস যখন এসেছিলেন, তোমরা তখন ছিলে না?
হ্যাঁ? সুজিত রঞ্জন দাস। সেই সময়তে সুজিত বাবু একটা চালু করেছিলেন ওয়াল ম্যাগাজিন, এবং ওয়াল ম্যাগাজিনে ওই 3 মাসের জন্য বা 6 মাসের জন্য একজন সম্পাদক। তো মিলিন্দদাকে সম্পাদক হিসেবে পেয়েছি, এবং তার যে সম্পাদক মণ্ডলী তাদের মধ্যেও থেকেছে, কাজ করেছে। তার পরবর্তীতে যখন সুশান্তদা যেটা বলছিলেন যে এই জায়গাটা নিয়ে না আমার একটা আক্ষেপের জায়গা রয়ে গেছে, মিলিন্দদা সেই সময়তে যখন আমরা মানে স্কুলের শেষ দিক বা কলেজের শুরুর দিকে মিলিন্দদার মৌলিক লেখা পেতাম। তারপর অবশ্যই অমূল্য তার লেখা রয়ে গেছে, অনেকেই বলছিলেন, কিন্তু সেগুলোতে দাগ ফোটানোর কোনো ক্ষমতা আমার নেই। অমূল্য বলে জেনেছি, কিন্তু কোথাও মিলিন্দদা মৌলিক লেখার চর্চাটা আর করল না। পারত, কেন করেনি সেটা তো তার নিজের সিদ্ধান্ত ছিল। আমি শেষটুকু বলি এইরকম, মিলিন্দদা বললেন আমার খুব ধীরে চলা একজন দাদা থেকে মানুষ, এই ছবিটা চোখে পড়ে। জেলা স্কুলে হাফ প্যান্টে মিলিন্দদাকে দেখেছি, ওই গদাই লস্করি শব্দটা বোধহয় মিলিন্দদা আর কি তার ছবির রূপ যদি হয়। হাফ প্যান্টের মিলিন্দদা থেকে শুরু করে আমার সঙ্গে শেষের আগে দেখা দার্জিলিংয়ে আমি যেরকম একা একা বেরিয়ে যাই সেরকম গেছিলাম। স্যার হাতটা এবং কাঁধের ঝোলাটা, ওইটা দেখে আমি পেছন থেকে দেখে চিনতে পেরেছি এটা আমাদের মিলিন্দদা। তো তারপরে জলপাইগুড়িতেও একবার দেখা হয়েছিল। 31 তারিখে আমি বাইরেই ছিলাম এবং পাহাড়েই ছিলাম। সেই সময় আমার স্ত্রী ফোন করে আমাকে খবরটা দিলেন। তো আমার একটাই মনে হয়েছিল যে মিলিন্দদা খুব ধীরে হাঁটতো, খুব আস্তে হাঁটতো। যাওয়ারটা হাঁটা বোধহয় ছিল, ওই সময় একটু তাড়াতাড়ি হেঁটে চলে গেল আমাদের ছেলে। তাদের বলছি আমাদের সামনে মিলিন্দা আমার 2 ক্লাস বা 3 ক্লাস জুনিয়র ছিল। তো ওর সম্বন্ধে আমার যা স্মৃতি সবই জেলা স্কুলের স্মৃতি। কারণ আমি তারপরে রাজ্যের বাইরে চলে যাই, দিনচরি মিলিন্দাও চলে যায়। তো ওকে আমি যখন দেখেছি দুটোভাবে দেখেছি, একটা হচ্ছে অভিনয় করতো, ওটা লিখতো। এমনকি পাবলিক স্টেজেও আমি ওর অভিনয় দেখেছি। যদি কারো মনে আছে আমি জানি না, ছুটির ভাদে বলে একটা নাটক হয়েছিল, ওনার বাচ্চা ছেলে রোল করেছিল, কিংবা স্মরণদারা দেবদাস করেছিলেন, ওখানে ছোট দেবদাসের রোল করেছিল। আমার হুবহু মনে আছে কি করেছিল তখন, মানে পার্বতীর সঙ্গে হাত ধরে ঘুরছিল, সিনটা মনে আছে। বা এই ইয়েতে গিয়ে বলেছিল আমি গাড়িতে জল ঢেলে এসেছি, গাড়ি পরিষ্কার করে দিয়ে এসেছি, হিন্দিতে বলেছিল। হ্যাঁ, ন্যাচারাল ছিল আর কি এসব ব্যাপারে। আর আরেকটা কথা যেটা মনে হয়েছে, কারণ এরপরে ওকে হঠাৎ করে দেখলাম খুব মানে অনেক বড় কাজ করছে, এটা ফেসবুকের মাধ্যমে লোকের মাধ্যমে শুনলাম বড় জায়গায় গেছে, এটা ওর সময় এক্সপেক্টেড ছিল। এটা এমন কিছু মনে হয়নি না আরে কী ব্যাপার, একদম নয়। জানতাম কে কোন লোক থাকে দ্য ডেস্টিনি টু ডু দ্যাট, বড় কাজ করার জন্যই ছিল। তো তবে শৈবাল যেটা কথাটা বললো, কথাটা বোধ হয় শৈবাল আমার স্মৃতিভংশ হয় না। আমাদের 100 বছরের যে এটা ছিল, ম্যাগাজিনটা ছিল, ওখানে মিলিত যে লেখাটা ছিল সেটা হচ্ছে সেট থিওরির উপরে। কারণ ওখানে 2জন ছাত্রের লেখা ছিল, হ্যাঁ কবিতাটাও ছিল, 2জন ছাত্রের লেখাই ছাপা হয়েছিল। একটা হচ্ছে আমার একটা কবিতা এবং মিলিন্দ সেট থিওরি ছিল। এখন এই কবিতাটা কিন্তু আমি দেখিনি, সরি, কিন্তু আমার একটাই গর্ব করার বিষয় হচ্ছে আমার স্মৃতি। যাকে একটা কথা আমি শেষে বলবো, যেটা হচ্ছে মিলিন্দর কাছে একটা অটোগ্রাফ খাতা ছিল, যেখানে সমরেশ বসু বোধহয় একটা লাইন লিখে দিয়েছিলেন
ওর নামটার বিশেষত্বের জন্য এই কথাটা আমি শুনেছিলাম, আমি চোখে দেখিনি অটোগ্রাফটা। তোমার মিলিন্দ তোমার সঙ্গে এক অলিন্দে দেখা হবে, কোনো এক অলিন্দে দেখা হবে কথাটা শুনেছিলাম আমি, কিন্তু অটোগ্রাফটা দেখা হয়নি। আজকের দিন হঠাৎ করে মনে পড়ে গেল কথাটা। এই এখন সমাজ বসু যদি এখানে গেছেন, হয়তো মিলিন্দ সেখানেই গেছে, এবং হয়তো সে অলিন্দে তাদের দুজনে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এবং এই দেখা হওয়াটা কথা হওয়াটা ভীষণ জরুরি। আমরা সবাই একদিন সেই অলিন্দে যাব, তখন যেন দেখা হয়, তখন যেন কথা হয়। আমি আর কিছু বলতে চাই না, পরে প্রয়োজন নেই। নমস্কার। সম্পর্কে আমি তো অনেক জুনিয়র, মানে সেই হিসেবে ধরলে 6 বছরের জুনিয়র, মানে আমি হচ্ছি আনন্দমের ব্যাচ, বোনের ব্যাচ। খুব যে দেখা সাক্ষাৎ হয়েছিল, খুব যে যোগাযোগ হয়েছিল এরকমটা নয়। তা একটা বিষয় মনে আছে যে একবার আমি, আমার দিদি তখন যাদবপুরে সংস্কৃত নিয়ে MA পড়ছিল, সেই সময় পরেশবাবুর বাড়িতে গিয়েছিল ছুটির সময় কিছু কিছু জায়গা দেখিয়ে দেওয়ার জন্য। তো সেই সময় আমার মনে আছে, আমি তো তখন খুব ছোট, ওই নালন্দাও তখন খুব ছোট, আর তখন হচ্ছে ওই দাদা দাদি দেখেছিলাম বেশ মোটা সোটা গোলগাল, এবং খুব খেলতে দুলতে হাঁটতে হাঁটতে আসছিল, মাঝে মাঝে টুকটাক কথাবার্তা বলছিল এইরকম। তারপরে মিলিন্দদা তো দার্জিলিংয়ে বেশ কিছুদিন ছিল, দীর্ঘদিন, সেই দার্জিলিংয়ে বোধ হয় সেন্ট জোসেফ তারপরে তো আস্তে আস্তে মিলিন্দদা যে জায়গায় চলে গেছিল, সেই জায়গাগুলো হচ্ছে মানে আমাদের দেশের প্রায় সর্বোচ্চ জায়গাগুলো, সেই জায়গাগুলোতে। কিন্তু তা সত্ত্বেও আমার সাথে একটা হালকা ফেসবুক যোগাযোগ ছিল। আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতাম, যখন আমি কোনো পোস্ট দিতাম, মিলিন্দদা হয়তো সেটা দেখলো, দেখে তার বক্তব্য, আমার মিলিন্দদার দ্বিমত আছে। মিলিন্দদা কিন্তু প্রথম কথাটা কখনোই শুরু করতো না দ্বিমত। মিলিন্দদা বলতো যে হ্যাঁ, কথাটা একদমই ঠিক বলেছিস, কিন্তু বলে তারপরে হচ্ছে বিশ্লেষণ করা শুরু করতো যে কোন কোন জায়গায় গন্ডগোলটা আছে। এইবারে আর তারপরে আমার, তার উত্তরে আর আমার কিছু লেখা থাকতো না। এই যে অদ্ভুত একটা মানুষ, আমাদের জেলার, আমাদের শহরের, আমার স্কুলের, সব মিলিয়ে একজন নক্ষত্র, তাকে হঠাৎ করে আমরা হারিয়ে ফেললাম। সকালবেলায় ফোন পেলাম সৌপায়নের যে মিলিন্দদা নেই। আমরা কিরকম হতবাক হয়ে গেছিলাম যে মিলিন্দদা নেই, মিলিন্দদার বয়স কত হবে, 62-63 হবে। আঘাত পেয়েছিলাম, ভীষণ রকম আঘাত পেয়েছিলাম। এবং এই যে চলে যাওয়াগুলো, আমাদের জীবন আজকাল যে স্তরে আছে, তাতে এইরকম খসে পড়া হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু মিলিন্দদা হয়তো আরো কিছুদিন থাকতে পারত, আরো আমাদেরকে সমৃদ্ধ করে দিতে পারত। সম্পর্ক নার্সারি 1 শিশু নিকেতন, সেটা প্রায় 58-59 বছর আগের মতো মোস্ট। সেখান থেকে একসাথে জেলা স্কুলে ক্লাস 3 ভর্তি হওয়া, মাধ্যমিক একসাথে পাস করা,
তারপরে অবশ্য কলকাতায় চলে যায়, আমরা জলপাইগুড়িতে কন্টিনিউ করি। বিভিন্ন স্মৃতি মনে পড়ছে, কিন্তু মিলিন্দর মেধার দুই একটা উদাহরণ আমি দিলে আপনারা বুঝতে পারবেন যে কত মেধাবী ছিল। সে পরীক্ষার আগে ভাব সম্প্রসারণ করাই হোক কিংবা প্রেসি রাইটিং করাই হোক, আমরা পরীক্ষার 2-3 দিন আগে মিলিন্দকে গিয়ে বলতাম যে এই ভাব সম্প্রসারণটা লিখে দে। তো ও কিন্তু মানে একটা ভাব সম্প্রসারণকে 4-5 রকম ভাবে লিখতে পারত, এটা অনেকেরই অজানা। এবার বিভিন্ন কারণে চাকরির সূত্রে ধীরে ধীরে আমরা ক্লাস 10-এর পরে যখন আলাদা হয়ে যাই, তারপরে অনেকদিন যোগাযোগ ফোনে ছিল, কিন্তু সেইভাবে দেখা সাক্ষাৎ হতো না। তার অনেক পরে যখন আমি চাকরি সূত্রে দিল্লিতে আসি, তখন মিলিন্দ দিল্লিতে এসেছিল। তো মিলিন্দ আসার পরে মিলিন্দর সাথে আমি যোগাযোগ করি, এবং তারপরে দীর্ঘ 10 বছর মিলিন্দর সঙ্গে আমার প্রতিনিয়তই কথা হতো এবং যাতায়াতও ছিল। মিলিন্দর মেধার একটা দুটো উদাহরণ দিই। অনেকেই হয়তো জানেন না যে যেটা প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া আগে ছিল, যেটা এখন নীতি আয়োগ বলে পরিচিত, সেখানে একটা কমিটি তৈরি হয়। সে কমিটির কাজ ছিল যে জিওপলিটিক্সের উপরে সাউথ সাউথ কোঅপারেশন নিয়ে একটা কমিটি হয়। সেই কমিটিতে ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি সেই কমিটির মেম্বার ছিল, অ্যান্ড মিলিন্দ ওয়াজ ওয়ান অফ দ্য ইনভাইটি অফ দ্যাট কমিটি। এবং তার একটা পুরো রিপোর্ট মিলিন্দ আমাকে দিয়েছিল, যদিও আমি ইকোনমিক্স তো বুঝি না, কিন্তু মিলিন্দ আমাকে ওটা বোঝাতো। দু একবার আমার সাথে আমি অনেক প্রশ্ন করতাম। তাতে মিলিন্দর মেধা, কী ধরনের মেধা থাকলে একটা অল ইন্ডিয়া লেভেলে একটা প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগের একটা বিচার্য বিষয় সাউথ সাউথ কোঅপারেশনের উপরে মিলিন্দ ওয়াজ ওয়ান অফ দ্য ইনভাইটি। আর একটা ঘটনা মনে পড়ে, ডক্টর মনমোহন সিং যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তখন একটা কমিটি ফরমেশন হয় অন ইকোনমিক্যাল অ্যাডভাইস অন সাউথ সাউথ কোঅপারেশন। সেটার ক্ষেত্রেও কিন্তু মিলিন্দ ওয়াজ ওয়ান অফ দ্য স্পেশাল ইনভাইটি, যেটা অনেকেই জানে না, এবং মিলিন্দ সেটা কখনোই বলেনি। মিলিন্দ যখন দিল্লিতে আমার বাড়িতে আসো, প্রতি বছরই 3-4 বার করে আমিও ওখানে যেতাম বা ও আমাদের কাছে আসতো। তখন একবার আমি ওর বাড়িতে যখন গিয়ে বই ঘাঁটছি, তখন দেখছি একটা জায়গায় ডক্টর মনমোহন সিংয়ের সই করা একটা রিপোর্ট মনমোহন সিংকে প্রেজেন্ট করেছে, মনমোহন সিং ওটাকে এন্ডোর্স করেছিলেন। সেই রিপোর্টটা আমি যখন জিজ্ঞেস করি, তুই মনমোহন সিংয়ের সই করা রিপোর্টটি কী ব্যাপার, তখন ও এই কথা সে কথা বলার পরে আমাকে বলে যে না, আমি তো এই কমিটিতে আমাকে স্পেশাল ইনভাইট দেখলাম, আমি যে স্পেশাল ইনভাইট হিসেবে মিলিন্দকে ওরা ইনভাইট করে। তো সুতরাং ও যে কি মাপের মেধাবী ছেলে ছিল সেটা ওই কোনোদিন সেটা বলতো না, বলেনি কোনো, ওর এক্সপ্রেশন ছিল এই ব্যাপারে খুব। তো আজকে অনেক কথা মনে পড়ছে, সেই কথা তো অনেকেই অনেক কিছু বলেছে, শান্তনু অনেক কিছু বললো, অনেক শৈবাল বললো। তো একটাই জিনিস বলবো যে খুবই খারাপ লাগে মিলিন্দকে এইভাবে অকালে চলে যেতে দেখে। আর আমি খুবই ক্লোজ ছিলাম, খুবই দুঃখজনক। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওর আত্মা শান্তি পায়, এবং ওর মতো মেধাবী ছাত্র আমি তো খুব কম দেখেছি আমার জীবনে। এই বলে আমি আমার শেষ করছি। মানে কিছুক্ষণ কথাই বলতে পারিনি, কারণ কিছুদিন আগে বৃন্দদের সাথে কিছু কথা হলো। বৃন্দদের সাথে আমার সম্পর্ক বলা যায়, আমরা যখন সাহিত্য চর্চা, লেখালেখি ইত্যাদির মধ্যে আছি, আমাদের অন্যতম অভিভাবক যার কাছে বারে বারে ছুটে যেত অথবা পরেশ চক্রবর্তী, এবং এই দেবাশী গুহ আছে, আমরা কাগজ করতাম তখন। তারপরে যখন সায়েন্স ক্লাব শুরু হলো, তখন চক্রবর্তী অন্যতম আমাদের পরামর্শ ভীষণভাবে জড়িয়েছিলেন। তখন থেকে মিলিন্দদার সাথে সম্পর্ক। আর মিলিন্দদা তখন সাহিত্য জগতে ছিলেন, লেখালেখিতে ছিলেন। তারপরে মিলিন্দার সাথে মাঝে মাঝে কথা হতো, টেলিফোনে কথা হতো। দার্জিলিংয়ে যখন উনি ছিলেন, তখন ওই প্রজ্ঞা পারমিতা, রঞ্জন, ওরা ওখানে ছিল, দার্জিলিং অধ্যাপনা করতেন। আর মিলিন্দা আমি তখন গেলাম, এবং 3 বার দার্জিলিংয়ে দীর্ঘ আলাপ হয়েছে। কিন্তু মিলিন্দা চলে যাওয়াটা এখনো আমার কাছে অবিশ্বাস্য লাগছে। সেদিন জলপাইগুড়ি শহরের এক কল্পিত জন্মদিন, কোনো শহরে জন্মদিন হতে পারে না।
যেরকম একটা উদযাপনের প্রস্তুতিতে সবাই উল্লাসমুখর, সেই সময় আমাদের জলপাইগুড়ির অন্যতম শ্রেষ্ঠ সন্তান চলে গেল। শহরের কোনো রকম শহর যেন একদম নীরব থাকলো, তো জানেই না যে মিলিন্দ গিয়েছিলেন। আমি তখন ফেসবুকে লেখা পরে অনেকে ফোন করি কে ছিল মিলিন্দ। তারপরে আমি বললাম কেন যে কোনো জায়গা থেকে সার্চ চ্যাটজিপিটি যে বা ইয়েতে জানতে পারি যে কত বড় একজন আমাদের জলপাইগুড়ি গর্ব ছিলেন উনি। তা যেটা কিছু শৈবালও বললো একটা স্মারক বক্তৃতা, তা আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরি যখন ছিলাম প্রতি বছর একটা স্মারক বক্তৃতা আমরা দিতাম, 4 সময় স্মারক বক্তৃতা। একবার মিলিন্দাকে বললাম যে তুমি আসলে ভালো হয়, তখন মিলিন্দা সেই সময় একটা বিদেশে যাওয়ার একটা তারা ছিল। কারণ মিলিন্দা শুধু বা আমাদের এই প্ল্যানিং কমিশনেরই অ্যাডভাইসার ছিলেন না, বিশ্বব্যাংকেও একটা দায়িত্বে ছিলেন উনি কমিটিতে। তখন মনে হয় বিশ্বব্যাংকের কোনো একটা কাজে ওনার বাইরে যাওয়া ছিল, সেই সময় স্মারক বক্তৃতা হলো না। তারপরে শান্তিদার মেয়ের বিয়ের সময় উনি আসলেন, তখন ওই বেরিনার সামনে চায়ের দোকানে অনেকক্ষণ কথা হলো মিলিন্দার সাথে। সেবার 2বার মিলিন্দার সাথে দীর্ঘ কথা হয়েছিল। তখনও বললাম যে তুমি একবার আসো, তোমার বক্তৃতা আমরা শুনতে চাই। কারণ মিলিন্দার মূল কাজ ছিল যেটা উনি বললেন আর কি, যে পরিবেশ, অর্থনীতি ইত্যাদি নিয়ে মিলিন্দার মূল কাজটা ছিল। জিও যাই হোক ওই বিষয়গুলো যেহেতু আমি অর্থ দিলে আমি উচ্চারণই করতেছি না, কিন্তু সেই তথ্যগুলো আমি ঘাটছিলাম, এই 31 তারিখ থেকে ঘাটছিলাম। তিনি সত্যি এটা আমাদের শহরের দুর্ভাগ্য, যেটা সুশান্ত উল্লেখ করলো, যে এই শহরে একটা সময় মেধার দাম ছিল, শিক্ষার দাম ছিল, তারাই শহরে নিয়ন্ত্রক ছিলেন। শহরের কর্ম চেতনা সমস্ত মাথার উপরে থাকলে তারা ধীরে ধীরে শিফট করে গেল শহরটা কিছু দুর্বৃত্তের নিয়ন্ত্রণে চলে গেছে, যেখানে মিলিন্দাদের সত্যি শহর মিলিন্দাকে চিনবে না। এবং গত 2 দিনে অনেকেই মিলিন্দার এই শোকের কথা হচ্ছিল, যারা তারা প্রত্যেকেই প্র্যাকটিস জানে না আমাকে। তা আমাদের এখন দায়িত্ব অবশ্যই যে জলপাইগুড়ি এই কৃতি সন্তান আরও অনেকেই আছেন বিজ্ঞানের ক্ষেত্রে, পৃথিবীতে অনেক উঁচু জায়গায় অনেক জলপাইগুড়ি ছেলে মেয়ে আছে। এই জলপাইগুড়ি শহর এই বর্তমানে শহর চেনে না, কন্ট্রাক্টরদের চেনে, দুর্বৃত্তদের চেনে, ইয়েদের চেনে, কিন্তু প্রকৃত কৃতিদের চেনে না। তা আমার মনে হয় মিলিন্দাকে সামনে রেখে যে স্মারক বক্তৃতা হলো সেটা এইভাবে হোক, যে আমরা অন্তত আমাদের শহরের ঐতিহ্যের দিকে, শহরের গর্বের সাথে সম্পর্কিত হই। আগামী প্রজন্ম জানুক যে এই জলপাইগুড়ি শহর যে কোনো জায়গাতে মেধাতে একটা খুব মাথা উঁচু করে দাঁড়ানোর মতো শহর। মিলিন্দার যখন আমরা কাগজ করতাম, মিলিন্দার একটা কাগজ শুরু যেটা উল্লেখ করলেন, আমাদের দোতনাতে উনি 2বার লিখছিলেন, হ্যাঁ সেই সময়। আর আমাদের পরশিতে বাড়িতে তো আমরা যেতাম, যে কোনো সময় যেতাম, হ্যাঁ ছোট মিলিন্দা আমার থেকে 1 বছর বড় ছিলেন। কিন্তু অনেক কিছু আমাদের কথাগুলো দেখতাম, অনেক কিছু জানা যেত, শুধু না আমাদের অনেক পরামর্শ দিতেন সেই সময় কাগজ করার ক্ষেত্রে। কিন্তু সেই সপ্তাহটা পরবর্তীতে পাল্টে গিয়ে একজন অর্থনীতিবিদ হিসাবে একটা খুব বিরাট জায়গায় গেছেন। তা আজকে এখন আমার কাছে অবিশ্বাস্য লাগছে মিলিন্দার ছবিটা। মিলিন্দাকে একবার খুব হালকা ইয়ার্কি মারেই বলছিলাম যে তোমার মুখটা যে আসে না ছবির পরে, তোমাকে বাঙালি মনে হয় না, তোমার চেহারাটা না একদম বিভিন্ন সায়েন্টিস্টের চেহারা থেকে আত্মভোলা সায়েন্টিস্ট, আত্মভোলা মিলিন্দা চলে গেল না, এত তাড়াতাড়ি চলে গেল, এখন অবিশ্বাস্য লাগতেছে। মিলিন্দা যেন আমাদের স্মরণে থাকে। সবচেয়ে পুরনো স্মৃতি যেটা মনে পড়ে, আমি যখন আনন্দচন্দ্র কলেজে পড়ি তখন এই ছোট্ট মিলিন্দ বোধহয় স্যারের সঙ্গে কোনো কারণে কলেজে গিয়েছিল, ওইটাকে প্রথম দেখা। তারপরে মনে পড়ে JYMA ক্লাবে আমাদের একটা চেস অ্যাসোসিয়েশন ছিল, আমরা ওখানে যেতাম, তখন দেখতাম মিলিন্দ ওখানে নিয়মিত টেবিল টেনিস খেলতে। এই হচ্ছে ছোটবেলা, তখন অন্য ওই জানি আমাদের স্যারের ছেলে, এই পর্যন্ত। তারপরে এক সময় আমার বোন ও আর আমার বোন সহপাঠী ছিল, সেই সময় সামনাসামনি আলাপ শুরু হয়। তো তখনও দেখতাম কবিতা লিখত। তার কিছুদিন পরে একবার জিজ্ঞেস করলাম তোমার কবিতা কি খবর, বলে আমি লেখা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, অনেক বড় মাপের মানুষ ছিল, কিন্তু একদম ডাউন টু আর্থ, কোনো রকম অহংকার বা কোনো মানে নিজেকে একটু সরিয়ে রাখা অন্য লোকের থেকে, এইভাবে কোনোদিন তাকে দেখিনি। সবসময় সবার সঙ্গে সমানভাবে মিশত। আমাদের মধ্যে একটা অসমবয়স্ক বন্ধুত্ব ছিল, সে আমার থেকে অন্তত 10 বছরের ছোট। যাই হোক, কি বলবো, একটা
সেন্ট জোসেফ কলেজের একটা ঘটনা বলি। সেন্ট জোসেফ কলেজে পড়ার সময় কোনো পরীক্ষায় কোনো ছাত্র অসৎ উপায় অবলম্বন করার ফলে মিলিন্দু তাকে হল থেকে বার করে দেয়। সে তখন চ্যালেঞ্জ করছে, আপনাকে আমি দেখে নেব স্যার। তারপরে বিখ্যাত ঘটনা, সেই বারান্দা দিয়ে ছেলেটি দৌড়াচ্ছে পেছনে পেছনে মিলিন্দু, যে কি আমাকে দেখে নিবি না, আয় আমাকে দেখে নে দেখে নে। সে দেখতে দেখতে সে কলেজের বাইরে চলে গেল ছাত্র। তো এই ছিল আমাদের মিলিন্দু। এখন হঠাৎ করে এইভাবে চলে গেল, যদিও তার নানা রকম শারীরিক অসুবিধা ছিল, কিন্তু সে অদম্য ছিল। এই নিয়েই সারা পৃথিবী ঘুরে বেড়াতো, কখনো সপরিবারে কখনো একা। ওই রোজ সকালে উঠে ইনসুলিন নেওয়া, ডায়াবেটিস তো তার বেশ কম বয়স থেকেই ছিল। ওই লড়াই করে 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 চলছিল, দুবার স্ট্রোক হয়ে গেছে, ওসবকে সে পাত্তা দিত না। তারপরও ঘুরে বেরিয়েছে এই দেশ ও দেশ সে দেশ। যাই হোক, মহৎ লোকের জীবনের যেটুকু করার সে হয়তো করে গেছে। আশা করব তার কাজের মধ্য দিয়ে এবং তার সারা পৃথিবীতে ছড়ানো তার ছাত্র সমাজের মধ্য দিয়ে সে চিরস্থায়ী হবে। আর তার শান্তি কামনা করি। স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং মিলিন্দদার আত্মীয় পরিজন যারা আছে, মিলিন্দদার বোন এবং বন্ধু শুভানুধ্যায়ী যারা এখানে আছেন, সবাইকে আমার আন্তরিক সমবেদনা জানাই। মিলিন্দদা আমার থেকে 3 বছরের সিনিয়র ছিলেন আমাদের। স্কুলে ছাত্রাবস্থায় আমি মিলিন্দদাকে পাইনি, কারণ আমি জেলা স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণী পড়েছি, তখন মিলিন্দদা অলরেডি বেরিয়ে গেছে। মিলিন্দদাকে সঙ্গে আমার প্রথম দেখা বা পরিচয় হয় এসি কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর নগেন্দ্রনাথ চ্যাটার্জির বাড়িতে, কারণ আমিও অর্থনীতির ছাত্র ছিলাম। তো মনে আছে নগেনবাবুর বাড়িতে নগেনবাবু পরিচয় করিয়ে দিয়েছিলেন। মিলিন্দদা মাঝে মাঝে আসতেন, মিলিন্দদার ছাত্র ছিলেন নগেনবাবু। তো মিলিন্দা পরিচয় করে দিয়েছেন নগেনবাবু যে আমার ছাত্র এবং অত্যন্ত মেধাবী ছাত্র, এসি কলেজ থেকে প্রথম হয়েছে, পরিচয় করিয়ে দিয়েছিলেন। তো তারপরে 2-3 বার আমি মিলিন্দদার বাড়িতেও গিয়েছিলাম। আমাকে কিছু কিছু বিষয়ের নোটসও দিয়েছিলেন মিলিন্দদা, আমার মনে আছে। এবং আমাকে 2-1টি বিষয় আমি ওনার কাছে বুঝতে চেয়েছিলাম, উনি বুঝিয়েছিলেন। তো এমনি আমি সেই স্বল্প দেখেছিলাম যে মিলিন্দদা, আমরা সাধারণত যেটা করি, পড়াশোনা করি, সেটা ওই পরীক্ষা ওরিয়েন্টেড। পরীক্ষাতে রেজাল্টটা ভালো করার জন্য পড়া বা মুখস্থ করা, সেটাকে গিয়ে উগড়ে দেওয়া, এটাই সাধারণভাবে বেশিরভাগ ছেলেমেয়েরা করে। কিন্তু মিলিন্দদা যেটা পড়তেন সেটা উনি আত্মস্থ করতেন, এবং যে 2-1 উনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, আমি দেখেছিলাম যে অসাধারণ, উনি খুব চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছেন বিষয়টা। এখন স্বীকার করতে আমার নেই যে নগেনবাবুর থেকে উনি ভালোভাবে বুঝিয়েছিলেন বিষয়টা আমাকে, আমার এখন মনে আছে। পরে একটা ইনসিডেন্টালি আমি এসি কলেজ থেকে অর্থনীতিতে অনার্সে বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলাম। তো আমি সেই মেডেলটা যখন নুরুল হাসান আচার্য ছিলেন, তখন রাজ্যপাল ছিলেন, তিনি মেডেল দিয়েছিলেন। সেই মেডেল দেখাতে নগেনবাবুর বাড়িতে গিয়েছিলাম প্রণাম করতে। তো সেদিন সেখানে উপস্থিত ছিল মিলিন্দদা, অ্যাক্সিডেন্টালি। তো মিলিন্দদা আমাকে খুব ইতি করলেন, পিঠে আত্মার দিলেন। তারপরে দীর্ঘদিন দেখা ছিল না, বহুদিন বাদে একদিন দেখা হয়েছিল রাস্তায়। তখন মিলিন্দদা, আমি এগিয়ে গিয়ে কথা বললাম, তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি এখন কী করছো। তারপরে আমি তো LIC-তে কাজ করি। আমি বললো যে তুমি অধ্যাপনার দিকে এলে না, পড়াশোনার লাইনে ছেড়ে দিলে, ডাক করলেন। তো এইটুকুই আর কি। তারপরে আর বিগত প্রায় 25-30-26 বছরের মধ্যে দেখা সাক্ষাৎ ছিল না, কিন্তু স্মৃতিতে অবশ্যই আছে মিলিন্দদার সেই সৌভিকরা যে বললো এখানে, যে মিলিন্দদাকে
আপাত দৃষ্টিতে যেভাবে দেখা যায় যে একটা ধীর স্থির একটা খুব একটা ইমপ্রেসিভ চেহারাও নয়, আনইমপ্রেসিভ, কিন্তু কথা বললে মিলিন্দদার সঙ্গে কথা বললে মিলিন্দদার সঙ্গে এই তার সাবজেক্ট নিয়ে কথা বললে বোঝা যায় যে তার যে কি গভীর যে পর্যবেক্ষণ, তার যে গভীর যে তার ইন্টেলিজেন্স, সেটা তো বোঝা যায় যে কোনো সাবজেক্ট। হ্যাঁ, এবং আমি এখানে শৈবাল এখানে প্রস্তাব রাখলো, আমি এর সঙ্গে একটু জুড়তে চাই, যে সেটা হলো যে মিলিন্দদার এখন ইসি কলেজের ছাত্র ছিলেন, সেখানে এখন বোধহয় দু একজন শিক্ষক বেঁচে আছেন কিনা আমি জানি না। অসিতবাবু সম্ভবত বেঁচে আছেন, অসিত কুমার চৌধুরী, তাকে খবর দেওয়া সম্ভব হয়েছে কিনা আমি জানি না। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বোধহয় এখন বেঁচে, বোধহয় কেন সেদিনই দেখা হলো, এখানে একটা আলোচনা ছিল, রবীন্দ্র ভবনে ছিলেন অধ্যাপক জেতা সংযুক্তায়ন, তিনি মিলিন্দদারও শিক্ষক, হ্যাঁ, যদিও অসুস্থ, এখন ডায়ালিসিস চলছে, তো তাকেও একবার খবর দেওয়া গেলে হয়তো ভালো হতো। আগামী দিনে যদি এই স্মারক বক্তৃতা, সেটা যদি তার যে সাবজেক্ট অর্থনীতি, যে সাবজেক্টে উনি কাজ করেছেন ডেভেলপমেন্টাল ইকোনমিক্স, সেই সাবজেক্টের উপরে যদি এই স্মারক বক্তৃতার আয়োজন করা যায়, এবং সেখানে যদি জলপাইগুড়ি এসটি কলেজের অর্থনীতি বিভাগকে, বা এখানে এখন আমাদের ক্যাম্পাসও হয়েছে ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টকে যদি সম্পৃক্ত করে নেওয়া যায়, নিয়ে যদি এই ধরনের স্মারক বক্তৃতা করা যায়, তাহলে এখানকার লোকজন এবং বিশেষ করে এই ছাত্রছাত্রীরা যারা বিশেষভাবে উপকৃত হবে যে মিলিন্দদার কাজ সম্পর্কে। মিলিন্দদার শুধু নামটা জানলে তো হবে না, মিলিন্দদার কাজ, মিলিন্দদা যে অর্থনীতির কী পর্যায়ে কাজ করে গেছেন সেই সম্পর্কে যদি এখনকার ছাত্রছাত্রীরা জানতে পারে, তাহলে তারা উপকৃত হবে এবং তারা উদ্বুদ্ধ হবে। এই কথা বলে আমি আরেকবার মিলিন্দদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। চিনবেন না, আবার অনেকে হয়তো চিনতেও পারে। তো আমার নাম হচ্ছে পল্লব। তো এখন আমি এখানে এসছি মূলত কালকে একটা পোস্ট দেখলাম ফেসবুকে, আমার একদম ছোটবেলার বান্ধবী নালন্দা। তো সেক্ষেত্রে ওই পোস্টটা দেখার পরেই মনে হলো যে বোধহয় আজকে আসার উচিত। এবং ঘটনা হচ্ছে যে মিলিন্দদা আমাদের জেলা স্কুলে আমাদের 6 বছরের সিনিয়র, এবং সবচেয়ে বড় কথা তখন আমি এইটাকে শোকায়নকে বলছিলাম, শোকায়ন আমার ক্লাসমেট। আমাদের সময় কিন্তু আমরা যেটা অনেকেই বলে গেলেন যে 1 বছর 2 বছরের সিনিয়র মানে কিন্তু বিশাল ব্যাপার, আর 6 বছরের সিনিয়র মানে আমরা ধারে কাছে ঘেঁচতে পারতাম না, সত্যি কথা বলতে, মানে একদম অভিভাবকের মতো। তো এটা আমি প্রতি মুহূর্তে এখনো মনে করি। এখানে আমার প্রচুর সিনিয়র দাদা রয়েছে, হয়তো বয়সজনিত কারণে তাদের অনেক পরিবর্তনও হয়েছে। আমি বেশ কিছুদিন কর্মসূত্রে রায়গঞ্জে ছিলাম, তো আবার বছর 10 এখানে ফিরে এসেছি, তো ফলে মুখগুলো কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে। তো এবার যেটা ঘটনা হচ্ছে, নালন্দা হচ্ছে আমরা একেবারে ছোটবেলার বন্ধু, ইনোসেন্স। আমরা সেই ছোটবেলায় দুখিয়া ভাইয়ের গাড়িতে, আপনারা হয়তো চিনবেন অনেকে, দুখিয়া ভাইয়ের গাড়িতে আমরা ঘোড়াগাড়ি করে তখন আমরা ওই শিশুনিকেতনে পড়তে যেতাম। এবং আমরা, আমার মা ইরা দত্ত সরকর্তা, কৃষ্ণা মাসি, ওনারা দুজনেই হচ্ছে সেন্ট্রাল ক্লাস স্কুলে ছিলেন শিক্ষিকা। এবং আমরা ওই প্র্যাকটিক্যালি ছোটবেলাটা আমাদের সেই স্কুলেই আমাদের নার্চারিংটা হয়েছে। এবং আমরা দুজনে দুখিয়া ভাইয়ের গাড়িতে আসতাম, স্কুলে বেশ খানিকটা সময় অতিবাহিত করতাম। এবং সেক্ষেত্রে তখন ওই কৃষ্ণা মাসির কথা শুনতাম। কৃষ্ণা সবসময় কিন্তু ছেলের প্রশংসায় মানে প্রচণ্ড সবসময় বলতেন যে মিলিন্দ এই করেছে ওই করেছে প্রচণ্ড। তখনই ওর সম্বন্ধে আমার একটা অন্যরকম একটা আইডিয়া ছিল, মানে আমরা যদি ধারে কাছে ঘেঁচতে না পারলেও ওরকম একটা হওয়ার চেষ্টা করতাম। তো সেই হচ্ছে ব্যাপার। তো এইবার আরেকটা পরিচয়, আমি যখন রায়গঞ্জে ছিলাম সেক্ষেত্রে আমি একটা স্কুলে শিক্ষকতা করতাম। তো সেই স্কুলেরই আমার 2 জন ছাত্রছাত্রী ছিল, তারা এখানে আশা করি চিনবেন, তার গার্জিয়ান মানে ওই অভিজিৎ বাসু, মনে হয় এখানে অনেকেরই ওই মিলিন্দদারও ক্লাসমেট অভিজিৎ বাসু। তো উনিও তখন রায়গঞ্জের পোস্টেড ছিলেন, তার ছেলেমেয়েরাও আমার কাছে পড়াশোনা করতো। সেই সূত্রে আমার যতদূর মনে আছে গত বছর অভিজিৎদার ছেলে অর্ঘদীপের বিয়ে হয়েছিল, এবং সেই বিয়েতে শিলিগুড়িতে মিলিন্দদাও কিন্তু এসেছিল। তখন কিন্তু অভিজিৎদা আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। তো তখন ওই সামনাসামনি মিলিন্দার সঙ্গে দেখা, এবং সেক্ষেত্রে তখন বললাম এই হচ্ছে বলো আমার ভাইয়ের মতো। তো সেক্ষেত্রে তখন অনেকেই এখানে দেখছি আমি, ইনফ্যাক্ট এখানে শেখরদা চলে গেলেন,
উনিও এসেছিলেন, হ্যাঁ সব অকেশনে উনি আসেন। তো এবং এই গত মাসেও বোধহয় অভিজিৎদার মেয়ের বিয়েতেও আমি গিয়েছিলাম, সেখানে কালকে আমি অভিজিৎদাকে ফোন করলাম যে তুমি আসছো শিলিগুড়ি থেকে, বললাম না আমি আসতে পারছি না, তো তুই যাস, গিয়ে কি হলো আমাকে কিন্তু ডিটেলস জানাস, তা হয়তো আজকে রাতে গিয়ে আমি বলবো। তো মিলিন্দদার এখানে আসার কথা ছিল, বোধহয় শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ওটাকে বোধহয় সম্ভবত ক্যান্সেল করলো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এইটুকুই কথা, আর কিছু বলবো না। মানে একজন আরেকটা ব্যাপার আমার একটু আলোকপাত করার কথা, মানে আমরা যারা যে সময় জলপাইগুড়িতে বড় হয়েছি সেই সময় কিন্তু প্রচুর মণিমাণিক্য ছিল আমাদের এই গভর্নমেন্ট স্কুল, এফডিআই জেলা স্কুলে প্রচুর, এবং আমরা সেই সময় যারা বড় হয়েছি এখন যেন জলপাইগুড়ি একটু পাল্টে যাচ্ছে। তো এই ধরনের এই জলপাইগুড়ির পরিবর্তিত পরিস্থিতিতে সেই সময়কার যারা রত্ন বা যারা ওই ধরনের প্রতিভাধর, তাদের যদি একটু হাইলাইট করার কোনো বন্দোবস্ত করি, তাহলে এখনকার ছেলেমেয়েরা তাদের সঙ্গে মনে হয় একটু, তাদের সম্বন্ধে একটু যাতে জানতে পারে অ্যাটলিস্ট, সেটা মনে হয় আমাদের একটা উচিত হবে। আমরা যদি ঠিক করে নিই যে এই ধরনের এই মাপের মানুষরা আমাদের জেলা স্কুল বা এফডিআই বলুন বা অন্যান্য স্কুলে তারা একসময় তারা পড়াশোনা করেছে, এবং তাদের সম্বন্ধে তাদের গুণাগুণগুলো যদি আমরা আরও বেশি হাইলাইট করতে পারি, তো সেটা মনে হয় আমাদের তারাও মানে শান্তি পাবে অ্যাটলিস্ট। তাদের আমার মনে হয় সেই কর্তব্যটা আমরা করে নিতে পারি, এটুকুই, আর কিছু বলার। এখানে পুরোতেই এসছি কারণ নালন্দা আমাদের ছোটবেলার বন্ধু, মিলিন্দদাকে তো মানে সবসময় অনেকটা বড় দেখেছি, হ্যাঁ, এবং জানতাম পড়াশোনায় খুব ভালো। তার পরবর্তীকালে শুনেছি যে দার্জিলিং কলেজে অধ্যাপনা করছেন, পড়াচ্ছেন এবং বিভিন্ন লেখালেখি করেন। নালন্দার কাছে একবার শুনেছিলাম যে মাসিমার মানে নালন্দার মার স্কুলের দিদিমণি, সমস্ত দিদিমণিদের নাম নিয়ে হচ্ছে একটা সুন্দর কবিতা লিখিয়েছে, এবং একবার দেখিয়েও ছিল বোধ হয় কবিতাটা দিয়েছিল, আমি পড়েছিলাম। তা এইভাবেই দেখা, এবং তার পরবর্তীকালে জানলাম যে হ্যাঁ এই দিল্লিতে বড় ইউনিভার্সিটিতে সেখানে পড়াশোনা করছেন, এবং মাঝে মাঝে বিদেশে যান, বিদেশে বিভিন্ন জায়গায় গেস্ট লেকচার হিসাবে কাজ করেন। তা সেইভাবে মানে মুখোমুখি কোনো বিষয় নিয়ে আলোচনা বা সেই সুযোগগুলো স্বভাবতই একটা ডিফারেন্স আমাদের থেকে 6 বছর বেশি সেভাবে হয়নি। তবে একটা সুযোগ হয়েছিল যে মিলিন্দদার 2-4 জন বন্ধু আমার কলেজের মানে অ্যালুমনি, বিশেষ করে দ্বিজদা, তারপরে তার একটু বড় ছোট ডালটুদা, ভাস্করদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেই কারণে অ্যালুমনির একটা প্রোগ্রাম ছিল আজ থেকে হয়তো ওই 7-8 বছর হবে এরকম আগে। তখন মিলিন্দদা হচ্ছে কতগুলো সেমিনার চলছিল পরপর আমাদের কলেজে। একটা সেমিনারে মিলিন্দদা তখন এসেছিলেন এবং তার বিষয় নিয়ে বললেন, আমি শুনলাম। এবং তখন পাশে আরেকটা কি একটা অনুষ্ঠানও ছিল, তখন অনেকক্ষণ আমার সঙ্গে কথা হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে কি নিয়ে কাজ করছো, কি ব্যাপার, তখন দিল্লিতে। তখনই আমি জানতে পারলাম, বললো যে এই প্ল্যানিং কমিশনে নীতি আয়োগের মানে যে পলিসিগুলো তৈরি হয় বিশেষ করে অর্থনীতি বিষয়গুলোতে, তাতে সে ইনভলভ থাকে, বিভিন্ন কমিটিতেও আছে এবং লেখালেখিগুলো করে। এবং তখন আরও আমি বুঝতে পারলাম যে তার পরিধিটা কত বড়। এটাই আর কি। আর যে প্রস্তাবগুলো এলো, পল্লবও বলল যে স্মারক বক্তৃতা করা, আমার মনে হয় এটা খুব দরকার। জলপাইগুড়ির যারা কৃতি সন্তান, আমরাও অন্তত ছোটবেলা থেকে যাদের দেখেছি, তাদের আজকের জেনারেশন, ইভেন আমাদের জেনারেশনও হারিয়ে যাচ্ছে। এই হেলথ হোমে আছি, এই হেলথ হোমেই যারা তৈরি করেছেন, ডক্টর মনমথ নন্দী, ডক্টর নন্দী, ডক্টর সচিন দাশগুপ্ত, হ্যাঁ কল্যাণী জেঠিমা, বা জলপাইগুড়ির কৃতি সন্তান মিলিন্দদা এবং তার বাবা স্যার আমাদের এসি কলেজের, এই ধরনের যারা
সন্তান এরকম আরও আছে, আমি নাম আর করছি না। তাদের সম্বন্ধে আমার মনে হয় যে একটা আলোচনা, একটা স্মারক বক্তৃতা, এগুলো মানে পরপর হওয়া দরকার। মানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বা স্কুলে গিয়েও হয়তো হতে পারে, এটা খুব জরুরি এবং এটা করা কঠিনও কিছু নয়, কিন্তু হ্যাঁ খুব সহজেই করা যায়, কোনো খরচ কিছু নেই, একটু খালি উদ্যোগের দরকার। হ্যাঁ, অন্তত অল্প কয়েকজন মিলে উদ্যোগ নিলেই এটা করা যাবে। তা সেই প্রস্তাবটাকে আমিও সমর্থন করছি এবং চাইছি যে এ ধরনের যদি একটা উদ্যোগ এখানেই যারা আমরা আছি আমরাই যদি নেই, আমরাই করতে পারবো, কোনো অসুবিধে নেই। এটুকুই বলছি, মিলিন্দদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বলে শেষ করছি। আমি রিখিয়া সরকার। আমি খুব ছোটবেলায় আমার মায়ের সাথে আমার মাসির বাড়িতে যেতাম, কৃষ্ণা মাসির বাড়িতে। তো সেখানে দুই দাদা দিদি ছিল, তাতাদা তুরাদি। তো ছোটবেলায় মার সাথে যখন কৃষ্ণা মাসির বাড়ি যেতাম, সেই সময়টা আমি সেই সময়ের কথা বলছি যখন আমরা টিভিতে আসক্ত ছিলাম না, মানে সন্ধেবেলা হলেই টিভি খুলে বসতে হবে সেই কালচারটা আমাদের মধ্যে ছিল না। তখন আমরা সোশ্যাল মিডিয়াও চিনতাম না, বুঝতাম না, তখন ছিল না। তখন আমরা জানতাম যে মাঝে মাঝে আমরা আত্মীয় পরিজনের বাড়িতে যাই, সেখানে গিয়ে অনেক আলাপ আলোচনা হয়, অনেক গল্প হয়, মায়েরা বসে গল্প করে, আমরা ছোটরা হয়তো বসে বসে সেই গল্প শুনি, সেখান থেকে অনেক কিছু জানি, শিখি। তো এইরকম সুন্দরভাবে কাটতো সেই সময়টার কথা। তো ওই ছোটবেলায় যখন যেতাম তখন ওই দাদা তুরাদিদের বাড়িতে গিয়ে আমি অনেক গল্প শুনতাম, মা মাসিরা গল্প করতো। তো সেই সময়টা আমি তাতাদাকে খুব দূর থেকে দেখেছি। যেমন এক দাদা বললেন যে সিনিয়র জুনিয়র, তাতাদা আমার থেকে অনেকই বড়, এবার খুব দূর থেকে দেখেছি। কিন্তু কৃষ্ণা মাসি তাতাদা তুরাদির প্রচুর গল্প আমার মাকে শোনাতো, আর সেই থেকে আমি শুনতাম। মেধাবী কাকে বলে আর মেধা কাকে বলে সেটা আমাকে আমার মা মানে তুরাদি আর তাতাদাকে দেখিয়েই শিখিয়েছিলেন, যে ওদের মতো পড়াশুনো করতে হয়, ওদের মতো মেধাবী হতে হয়, ওদের মতো অধ্যাবসায় থাকতে হয়। এই অধ্যাবসায়, মেধাবী, এই শব্দগুলো আমি তখন শিখেছিলাম এই তুরাদি আর তাতাদাদের দেখে। সেই সময় তখন কৃষ্ণা মাসি অনেক গল্প করতো, তার মধ্যে আমার একটা গল্প মনে পড়ছে, আমি সেটা আপনাদেরকে বলতে চাই। মানে অনেক গল্পই আমি জানি, এখনো মনে করতে চাইলে আপনারা হয়তো অনেকে তাতাদার সাথে পড়েছেন, অনেক অভিজ্ঞতা। আমার তাতাদার সাথে কোনো সময় কাটেনি, আমি দূর থেকেই তাতাদাকে দেখেছি, কিন্তু গল্প শুনে শুনে আমি তাতাদাকে অনেকটাই, মানে তাতাদার ছোটবেলাটা অনেকটাই জানতে পেরেছিলাম। তো সেরকমই একটা ছোটবেলার কথা আমার মনে পড়ে, মানে আমার মনে পড়ে তাতাদার ছোটবেলার কথা। মাসি বলছিলেন যে জানিস একদিন তাতাকে দেখছি যে বাড়ি ফিরেছে, স্কুল থেকে বাড়ি ফিরেছে, হাতে একখানা চাইনিজ চেকার নিয়ে ফেলেছে। তো কি রে, তুই এটা কোথা থেকে পেলি? কি হলো, এটা কোথা থেকে আসলো? আমি প্রাইজ পেয়েছি। প্রাইজ পেয়েছিস? কিসের প্রাইজ পেয়েছিস? তো তাতা নাকি বলছে, মাসি বলে আর কি, তাতা বলছে যে না, আজকে স্কুলে স্পোর্টস ছিল, তুই প্রাইজ পেলি, স্পোর্টসে তুই প্রাইজ পেলি। কি খেলায় নাম দিয়েছিলি? অঙ্ক কষা দৌড়ে নাম দিয়েছিলাম। এবার অঙ্ক কষা দৌড়ে তুই প্রাইজ পেলি? হ্যাঁ। কি হয়েছিল? যে আমার অঙ্কটা ঠিক হয়েছিল আর আমি দৌড়টা কমপ্লিট করেছিলাম, সব থেকে শেষে পৌঁছেছিলাম, কিন্তু আমি প্রাইজ পেয়েছি, আমার অঙ্কটা ঠিক হয়েছিল। তো সেই সময় তখন আমি খুব ছোট, কিন্তু আমরা দিতাম তো সেই সময় আমি তখন খুবই ছোট, কিন্তু এই কথাটা আমার মনে ছিল। পরে আমি বুঝেছি যে জীবনে সফল হতে গেলে এই লক্ষ্যে স্থির থাকাটা কতটা জরুরি। ওই ছোট্ট গল্পটা থেকে আমি শিখেছিলাম যে লক্ষ্যে স্থির থাকতে হয়, আর যেই কাজটা হাতে নিয়েছি সেটা সম্পূর্ণ না করে ছাড়তে হয় না। ওই দৌড়টা যদি দাদাটা কমপ্লিট না করতো তাহলে কিন্তু সেই প্রাইজটা দাদাটা পেতো না। তো এই কথাটা আমি তারপরে মনে রেখেছি, সবসময় মনে রাখি যে কোনো কাজ হাতে নিলে কিন্তু সেটা সমাপ্ত না করে কিন্তু ছাড়া যাবে না। তো এটাই আমার মনে হয় যে তাতাদাকে আমার বলা হলো না যে তাতাদা নিজের অজান্তে
কতজনকে হয়তো অনুপ্রাণিত করেছে, আমাকে কতখানি অনুপ্রাণিত করেছে। আমি কি করে ভালো করে পড়াশোনা করতে হয় সেটা আমি সত্যি দাদা আর তুরাদিকে দেখেই আমি কিন্তু ছোটবেলায় শিখেছি। এবার আমি কিছুই করতে পারিনি তেমন, হ্যাঁ, কিন্তু আমি জেনেছি যে ভালো ছাত্রছাত্রী কেমন হয়। এবার পড়াশোনাকে ভালোবাসতে শিখেছি। আমি আবার এক সময় তুরাদিকে পড়াতাম, আমি টিচার হতাম, তুরাদি আমার স্টুডেন্ট হতো। তো সেই অভিজ্ঞতা সেটা আমার মনে রয়ে গেছে এবং আমি পড়াবো এই আকাঙ্ক্ষাটা আমার মনে রয়ে গেছে এবং সেই আকাঙ্ক্ষাটা আমি কখনো মরতে দিইনি, সেটাকে বাঁচিয়ে রেখেছি। এবার কিছুদিন এইভাবে গেল, আমিও চেষ্টা করছি, কিন্তু সেরকম কিছুই করতে পারিনি। পড়াশোনায় তেমন মেধাবীও হতে পারিনি, কিছুই হয়নি। এবার জীবন যুদ্ধের মুখোমুখি হয়েছি খুব তাড়াতাড়ি। তখন মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা চাকরি পাওয়া দরকার। পড়াশোনা তো করা দরকার ঠিকই, পড়াশোনা করেই হোক যেভাবে হোক তাড়াতাড়ি একটা চাকরি পাওয়া দরকার। তো সেই চেষ্টাতেই ব্রতী হলাম, তারপরে একটা চাকরি জোগাড়ও করলাম। এবার পড়াশোনাটা মাঝপথে বন্ধ হলো। তো তারও বেশ কিছু বছর, প্রায় বছর নয়, চাকরি পাওয়ার প্রায় বছর 10 পরে আমার মনে হলো যে না, আমার জীবনে শান্তি নেই, আমি পড়াশোনাটা ছেড়ে দিয়েছি। তারপরে আমি আবার পড়াশোনা শুরু করলাম, কিন্তু ভেতরে কিন্তু সেই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সেই ছোটবেলায় সেই যে পরিবেশটা পেয়েছিলাম সেখান থেকে। পড়াশোনা শুরু করে প্রতি মুহূর্তে আমার মনে হতো যে ওদের মতো কি আমি হতে পারবো, ওদের মতো কি হতে পারলাম। এবার পরে যখন উচ্চশিক্ষা নিলাম তারপরেও অনেকবার আমার মনে হয়েছে, তখন আমি কৃষ্ণামাসির কাছে তাতাদার গল্প শুনেছি। এখন তাতা বিদেশে যায়, সেখানে বিভিন্ন সেমিনারে পেপার প্রেজেন্ট করে। এই যে সেমিনার, পেপার প্রেজেন্ট করা, জার্নালে পেপার পাবলিশড হওয়া, এই শব্দগুলো আমি ওখান থেকেই প্রথম শুনেছিলাম, ওখান থেকেই জেনেছি। তো তারপরে আমি যখন উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ হলো আমার, তো সেই সময় আমার অনেকবার মনে হয়েছে যে আমি দাদাকে একবার ফোন করে বলি যে দাদা, আমি কিন্তু তোমার দ্বারা কতটা অনুপ্রাণিত হয়েছি, আমি না এখন এই পড়ছি, জানো, এতদিন পরে আমি আবার পড়ছি। অনেকবার ইচ্ছে হয়েছে, কিন্তু কখনোই আমার মনে হয়নি যে আমার সেই যোগ্যতা হয়েছে যে আমি দাদাকে একটা ফোন করি, এটা কখনোই মনে হয়নি। এবার উচ্চশিক্ষা নেওয়ার পরে তারপরে গবেষণা করতেও শুরু করলাম, তখনও মনে হয়েছে যে এই যে গবেষণা দাদাটা গবেষণা করে, দাদাটা পিএইচডি করছে, এগুলো সব মার মাধ্যমে আমার শোনা, মাসির কাছ থেকে মা, মার কাছ থেকে আমি। দাদাটা গবেষণা করছে, এবার এই যে পিএইচডি করছে, দাদাটা ডক্টরেট হয়েছে, এই সমস্ত কথাগুলো শব্দগুলোর সাথে পরিচয়ই হয়েছে আমার এই জায়গাটা থেকে। তো এইবার আমি যখন গবেষণা করতে শুরু করলাম, খুব মনে হয়েছিল আমার যে আমি একবার দাদাকে ফোন করে বলি যে দাদা, আমি না তোমার মতো, তুমি যেমন গবেষণা করেছো আমি না তোমার মতো গবেষণা করছি, কিছুই না, মানে খুবই সামান্য, সেই বিষয় না, সেই সমস্ত বিষয় সেগুলো দূরস্থ, আমি হয়তো খুব সাধারণভাবে পড়াশোনা করছি আর কি, গবেষণা করছি। তো সেটা আমার হয়নি। এবার প্রতি মুহূর্তেই আমি নিজেকে মনে করেছি যে আরো যোগ্য হতে হবে, একদিন দাদাকে আমি ফোন করে বলবো। এবার কিছুদিন আগে আমার মনে হয়েছে, এবার আমি কি করতাম, ফেসবুকে দাদার প্রোফাইলটা খুলে খুলে দেখতাম। আমি সত্যি এইভাবে দেখতাম দাদাটা কি করছে, দাদার কোয়ালিফিকেশন গুলো দেখতাম, কোথায় সেমিনারে গেছে সেই সব কিছু শেয়ার করলে দেখতাম, সেগুলো দেখতাম। কিন্তু কোনোদিনও দাদাকে একটা ফোন করে বলতে পারিনি যে দাদা তুমি আমাকে কতটা অনুপ্রাণিত করছো। এবার আমি নিজে যখন আমার গবেষণার সূত্রে কোথাও পেপার তৈরি করেছি, পেপার প্রেজেন্ট করেছি, তখন আমার কিন্তু এটাই মনে হয়েছে, বা বাড়িতে এসে মাকে বলেছি, মা ওই যে তুমি বলতে না দাদা পেপার প্রেজেন্ট করেছে, আমি না আজকে একটা পেপার প্রেজেন্ট করলাম। কিন্তু এই কথাটা কোনোদিন দাদাকে বলতে পারলাম না। এবার কিছুদিন আগেও আমি ভেবেছি যে আমার গবেষণা শেষ হয়ে এসেছে, গবেষণা শেষ হয়ে গেলে আমি যখন ডক্টরেট হবো তখন আমি দাদাকে একটা ফোন করে বলবো যে দাদা আমি না এই জার্নিটা কমপ্লিট করেছি। কিন্তু আমার এটা আক্ষেপ রয়ে যাবে যে দাদাকে সেই ফোনটা আমার করা হলো না। তো আমি এই সমস্ত ক্ষেত্রে, মানে আমার প্রিয়জনেরা যদি হারিয়ে যায় চিরদিনের মতো, আমি তাদের সেই দুঃখটা ভোলার জন্য আমি মনকে বোঝাই। মনকে তো আমাদের ভুলিয়ে ভালিয়ে রাখতে হয়, তো মনকে আমি ভুলিয়ে রাখি যে না, সে চিরদিনের মতো হারিয়ে যায়নি, কোনোদিনও তার সাথে আমার দেখা হবে। তো এইবারও আমি তাই করব, আমি মনকে আবার ভুলিয়ে রাখবো, আর এটাই ভাববো যে আমাকে আরো যোগ্য হতে হবে যাতে দাদাকে আমি বলতে পারি। তো এটাই আমার আপনাদের সাথে শেয়ার করার ছিল। শোনা যায় ইমার সামনে পুরোহিতের উদাত্ত কণ্ঠে চণ্ডী পাঠ। ইলা, লিলি আর রীতা এসেছে অঞ্জলি দিতে। তাদের নৈবেদ্যের থালায় রয়েছে ফলমূল আর কয়েক কণা সন্দেশ। ভক্তিনম্র চিত্তে তারা তাকিয়ে আছে কালী মায়ের দিকে। তারা জানে যে শরৎকালের অপর্ণাই এসেছেন আজকের এই দিনে। পূজা শেষ হলো,
রাতের আঁধার কেটে গেল, অরুণ আলোকের উদ্ভাসিত হলো পৃথিবী, মৃদুলা পৃথিবীতে নেমে এলো শান্তির ছায়া, শুরু হলো রেবার গীতা পাঠ। বছরের শেষে নতুন বছর আসবে, শুক্লা পঞ্চমীতে আসবেন মুক্তিদাত্রী বীণাপাণি সরস্বতী। সত্যের আলোয় অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্বালিয়ে দেবেন সবার মনের দীপশিখাটি। এখানে কৃষ্ণা, শর্বরী, নীলিমা, প্রতিমা, ইলা, লিলি, রীতা, অঞ্জলি, কণা, অপর্ণা, অরুণা, মৃদুলা, শান্তি, রেবা, গীতা, শুক্লা, মুক্তি, বীণা, এরা হলেন মায়ের স্কুলের টিচার। তো সেইটা সত্যি তখন হ্যাঁ সেইটা আমি অনিন্দর থেকেই শুরু করছি, দুটো কথা বলছি। এই যে আমরা ছোটবেলা পড়তাম না খরগোশ আর কচ্ছপের দৌড়, ওটা বোধ হয় কচ্ছপটা বোধ হয় মিলিন্দ। সৌভিক বলছিল যে খুব দুলকি চালের ব্যাগ নিয়ে হাঁটা, কিন্তু আলটিমেটলি জিতলো কিন্তু কচ্ছপটাই, তাই তো? খরগোশ আর কচ্ছপের একটা দৌড় ছিল, তো ওই বোধ হয় মিলিন্দ। আর 2 নম্বর, হ্যাঁ আমরা শিশুনিকেতন থেকে একসাথে পড়েছি, শিশুনিকেতনে একটা ছোট রেলগাড়ি আছে, একসাথে চড়েছি। কিন্তু তারও আগে তোরা যেটা বলছিল যে আমার মা সব জানে, তারপর আমার মাও সব জানে। 1962 2রা সেপ্টেম্বর জলপাইগুড়ি সদর হসপিটালে আর কারা জন্মেছিল জানি না, কিন্তু একটা সাদা আর একটা কালো জন্মেছিল, তো নেই। আর শুনেছি আমরা নাকি পাশাপাশি দুটো বেডে হয়েছিল, কিন্তু নামটা কেন প্রায় একরকম হলো এটা আমি ঠিক জানি না। অবশ্য আর কি বলবো, মানে তার বলার জন্য তো একটা যোগ্যতা লাগে না, কি বলো? ঠিক আছে, আমার বক্তব্যটা এখানে শেষ করেছি। স্মরণসভা, মিলিন্দ স্মৃতিচারণা, মিলিন্দ কেমন ছিল এটা আমরা এতক্ষণে সবাই জেনে গেছি। মিলিন্দর এই সমস্ত কাহিনী, মজার মজার ঘটনা এবং দেশের যে খ্যাতি, আন্তর্জাতিক খ্যাতি, এগুলো নিয়ে, এবং শৈবাল যে প্রস্তাবটা দিয়েছে যে মিলিন্দ চক্রবর্তী স্মারক বক্তৃতা প্রতি বছর ওর জন্মদিনে করা হোক, পরবর্তীতে এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু ওর যে মজার মজার ঘটনার কথাগুলো আমরা শুনলাম, এইগুলো বুকে করেই আমরা আগামী দিনে ওকে হৃদয়ে রেখে আমরা আমাদের পথে এগিয়ে যাব, এবং আমরা চেষ্টা করব মিলিন্দর অপূর্ণ কাজ যেগুলো বাকি আছে তা পরবর্তী প্রজন্মের কাছে ঠেলে দিয়ে তাদেরকে বলবো যে তোমরা ভাই কমপ্লিট করো মিলিন্দর যে অপূর্ণ কাজগুলো। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা এতক্ষণ ধরে প্রচুর সময় দিয়ে এখানে উপস্থানে